ফার্স্ট যে ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। উনি ওনার এখনো রাজবাড়ী সদর যেই উপজেলা, রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে নিতে এবং বাড়িতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেঁচে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই, আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বলেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখলেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেবো। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। তো উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচণ্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আমরা জানি কালবৈশাখী ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই এটার লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তো যার এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই, যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই, ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যে রাজার নামে হয়েছে, রাজা সূর্যকুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি একসময় ওখানে ছিল এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করবো। রাসেল ভাই, ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন, ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় ডাঙায় উঠে আসে। এটা আমি ছোটবেলায় এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারিগুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ভরে নিয়ে যাই আর কি। তো যেইভাবে সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। আসল ভাই, উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ
রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যেই ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পানি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফেরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফেরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওর স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনোই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যেই আঙ্কেল আর কি, ওনাকে একটু ভৎসনা করলেন। উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। তো রাসেল ভাই এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের ওনার টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করলেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে, সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন। ওনার হাতে টর্চ ছিল, তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে এটা কি, গতকালকে এই ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বললেন, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, ওটা তোমার মনের ভুল, বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলোকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোনো অঞ্চলে খাটাস, কোনো অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণী হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা, তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন রাসেল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পর 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে, তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যেই ঘটনাটা ঘটে চলছে স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে।
কিন্তু এর কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাকে কয়েকদিন পরে পাওয়া গেছে, তো ওনাকে বলেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওইটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনা চামড়া। তখন বলে যে এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসছেন, বলছেন যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না বলো, দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন উনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পরে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্য যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনা ঘটলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। রাসেল ভাই আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। রাসেল ভাই উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানর্মাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে? যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ভাই ওখানে ঘন জঙ্গল মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো, এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা। এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এইভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন, ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে ওনার চাদরের মানে চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে।
তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই, যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্টভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। এখনো ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঘটনাটা তানভীরের সাথে ঘটে 2010 সালে। তানভীরদের বাড়ি ঢাকার অদূরে মানিকগঞ্জে, আর তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, এখানকার ছাত্রাবাসে থাকতেন। তো বিভিন্ন সময় তিনি ছুটিতে বাড়ি যেতেন, আর বেশিরভাগ সময় তো ঢাকায় কাটানো পড়তো। তো সেবার ঈদের ছুটিতে তিনি বাড়ি গেলেন। তো ঈদের ছুটি মানেই লম্বা ছুটি, আর ঈদের ছুটি মানেই বেশ আনন্দের সময়, কারণ বাড়িতে গেলে সবাই থাকে, পরিচিত আত্মীয় স্বজন। তো বেশ মজা করছিলেন তানভীর, নিজেদের বাড়িতে বেশ সময় কাটালেন। এরপরে গেলেন তার নানা বাড়িতে। তো নানা বাড়ি বেশ দূরে না, বাট কাছাকাছি কোনো একটা জায়গায়। তো সেখানে গিয়ে নানা বাড়িতে আরো মজা করছেন কাজিনদের সাথে, আর সেখানকার কাজিনদের বন্ধু বান্ধবের সাথে তার মোটামুটি পরিচয় ছিল, তারাও তার সাথে বেশ আনন্দ ফুর্তি করছেন। তো যেটা করতেন তারা, তার নানা বাড়িটা ছিল নদীর কাছে, নদীর একদম কোল ঘেঁষে। তো যেখান থেকে তারা হেঁটে হেঁটে চলে যেতেন সামনে, গিয়ে সেখানে যে ঘাট ছিল, ঘাট থেকে নদী পার হতেন। নদী পার হয়ে ওই পারে গিয়ে সেইখানকার যে বাজার ছিল, সেই বাজারে তাদের আড্ডা জমতো কাজিনদের সাথে, কাজিনদের বন্ধুদের। তো তানভীরও সেখানে যেতেন। আর যেহেতু ঈদের পরবর্তী সময়, ওই সময়টা বেশ মানে জমজমাট সেখানে, কারণ অনেকেই আসছেন ঢাকা থেকে বা বিভিন্ন শহর থেকে আসছেন তাদের এখানে, মানে যারা দূরে থাকেন। তো তাদের সাথে বেশ একটা ভালো বন্ড তৈরি হয়। তো তানভীর বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন, এরকম প্রায় আড্ডা দিতেন। তো একদিন এরকম গিয়েছেন তিনি দুপুরের পরে বিকেলে, তিনি আর তার কাজিন, তানভীর আর তার কাজিন দুজনে সেখানে আড্ডা দিতে আর কি বাজারে। তো আড্ডা দিলেন বেশ অনেকক্ষণ সময়। আড্ডা দিয়ে তারপরে গল্প গুজব করছেন। তো হাঁটতে হাঁটতে তার কাজিনের সাথে এক সময় সেখান থেকে সামনে চলে আসলেন। তো আস্তে আস্তে দেখছেন যে সেই বাজারের শেষ প্রান্তে যে রাস্তাটা, এটা সোজা চলে গেছে, আর তার পাশে রাস্তা নেমে গেছে দূরে চিমনি, মানে সেই ইট ভাটা ছিল সেখানকার, সেই ইট ভাটার চিমনি। তো তানভীর দেখতেছে যে ওখানে কয়েকটা চিমনি আছে বেশ পুরনো, সেগুলো মনে হয় না এখন ব্যবহার হয়, আর কয়েকটা মনে হয় যে ব্যবহার হয়েছে, মানে আজকেও সেখানে কাজ হয়েছে। এখন অবশ্য ধোঁয়া উঠতেছে না, হালকা হালকা ধোঁয়া আছে ওখানে। তো তার কাজিনকে সে বললো যে ইট ভাটা এটা কোনটা? বলে যে এটা আগে ছোটবেলায় আমরা আসছি না, মনে নাই? ধরে নিয়ে আসছি তো ছোটবেলায়, তখন তার স্কুলে পড়তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তারও বড় ছিল। কয় যে এখন এত বড় না, এক সাইডেরটা বন্ধ হয়ে গেছে। কি জন্য? এইটা অমুকের ছিল, তাদের গ্রামের একজন বেশ প্রভাবশালী ব্যক্তি বলে ওনার ছিল। তো ওইখানে অনেক রকম অকারেন্স হয়েছে, অনেক কিছু উনি করতো উল্টাপাল্টা, এবং তার এই কারণে বন্ধ করে দিতে পরে একেবারে, মানে আইন প্রণয়নকারী সংস্থারা এসে একদম ওটা সিলগালা করে দিচ্ছে, ওই জায়গায় আর কিছু হয় না। তো পাশের ভাটা এখনো আছে, ওইটা চলে, ওইটা আরেকজনের। তো তখন তানভীর বললো যে আচ্ছা চল যাই, দেখি কি অবস্থা, অনেকদিন তো এই জায়গায় যাই না, বেশ মজাই লাগতো। তো কাজিন বলে যাবি, জায়গাটা ভালো না। তো তানভীর তখন বলে কেন, কি সমস্যা? এর মানে কি ভালো না মানে কি? মানুষজন যায় না, বুঝছ না, ওই পাশের ভাটা তো পড়ে দিচ্ছে অনেকদিন ধরে, ওই জায়গাটা একদম আর অনেক অকারেন্স হয়েছিল, তো ওইখানে অনেক উল্টাপাল্টা কাজ কারবার করছিলেন উনি, এই জন্য বন্ধ করে দিচ্ছে এটা। ওইদিকে লেগে যায় না মানুষ। আর এই যে এই পাশে চালু ভিটা, এটাও তো এখন তো বন্ধ হয়ে গেছে, এখন তো মানুষ নাই, কাজকর্ম দেওয়াস নামের বেলা পড়ে গেছে একদম। তো তানভীর বলে আরে চল হাইটে আসি, সুন্দর লাগে। আমি যে ছোটবেলায় গেছিলাম, আমার কাছে কেমন জানি মজা লাগছিল, চারিদিকে ইটের স্তূপ করা, অনেক জায়গায় এরকম মাটি দিয়ে ব্লক বানায় রাখছে, খুব সুন্দর। তো তার কাজিন বলে মানে অনিচ্ছা সত্ত্বেও তানভীরের সাথে হেঁটে যায়। তো তারা দুজন গল্প করতে করতে হাঁটতে হাঁটতে নামতেছে। তাদের বন্ধুরা কিন্তু তখনও ওই যে চায়ের দোকান ওখানে আছে আর কি। তারা দুজন হেঁটে হেঁটে নামতেছে। তো নামতে নামতে তারা একদম সোজা চলে আসলো। তানভীর দেখতেছে যে জায়গায় যেখানে ইট ভাটা এখনো আছে, সেখানে এখনো ইটের স্তূপ রাখা, বিভিন্ন রকমের ইট, মানে এগুলা বানায় জমায় রাখে, বুঝতেছে যেগুলো ইট। আর সোজা চলে গেছে এরকম বিভিন্ন স্তূপের পাশে দিয়ে চলে গেছে, মাঝখানে একটা গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে সে আর তার কাজিন। এদিকে বেলা পড়ে যাচ্ছে, মানে সূর্যের আলোটা অনেকটাই নেমে আসছে, ওই চিমনির গায়ে হালকা লেগে কেমন জানি একটা লালচে আলো পড়ছে। আর ওই পাশে যে পুরনো ভাটা আছে, সেটার চিমনিগুলো কালচে কেমন জানি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটার মানে
ব্যবহার হয় না বোঝাই যাচ্ছে এখান থেকে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আরো সামনে চলে আসলো, অনেক ইটের স্তূপ। এক জায়গায় যেয়ে দেখলো যে ওই ইট শুকানোর জন্য প্রথমে মনে হয় মাটি দিয়ে এরকম ব্লক বানায় বানায় সাজায় রাখে আর কি, সেগুলো বাসে এরকম ঠেলা গাড়ির মতো আছে রাখা আছে। তো ওগুলো দেখতে দেখতে তানভীর হাঁটতেছে, বললো যে এগুলো অনেকদিন দেখি না রে, অনেকদিন দেখি না, ছোটবেলায় দেখছি, অনেকদিন পরে আসলাম। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছে, আলো কিন্তু কমে যাচ্ছে। এদিক দিয়ে আবার নদীর পানি হালকা দেখা যায়, মানে চিকচিক করতেছে এই পড়ন্ত সূর্যের আলোয়। তো তার কাজিন বলতেছে, এই তুই ওদিক কই যাস? হাইটা তানভীর হেঁটে যাচ্ছিল, মানে ওই যে পুরনো যে ইট ভাটাটা ওইটার কাছে। তার সে বলছে, আরে আমি ওদিক যাইতেছি, একটু দেখি না পুরান ভাটাটা, দেখি কি অবস্থা। তো তার কাজিন তারে বলছিল, আরে না, এই মানে তাকে মানা করতেছে, এর মাঝে তার ফোন আসছে তার কাজিনের। তো তার কাজিন ফোন বের করে ধরে কথা বলতেছে, আর এর মধ্যে তানভীর হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনে চলে গেল। তো যে সে দেখতেছে যে এইখানে যেখানে যে ইট টিট বিছায় রাখছে এই জায়গাটা, এই পাশে কিন্তু ওই যে মানে মানে যেগুলো ব্লক করে করে রাখছে সেই জায়গার পাশ দিয়ে এরকম কিছু আরো কিছু ইটের স্তূপ আছে, তার পাশ দিয়ে সে বের হয়ে গেল। ওই পাশে দেখতেছে খোলা বড় বড় ঘাস জমে আছে। তো ওখানে কয়েক সেকেন্ড দাঁড়াইলো তানভীর, চিন্তা করলো আরে এখানে দাঁড়ায় থেকে তো কেমন জানি, মানে এত বড় বড় ঘাস হয়ে গেছে। তারপর চিন্তা করলো, আরে যাই না, সামনে যাই দেখি, ছোটবেলায় তো দেখছি ওইখানেও মানে কাজ হয়, কি সুন্দর ছিল। তো সে হাঁটা ধরলো। আর তার কাছে একটু কেমন জানি লাগে, তানভীরের কাছে আসলে এই ধরনের পুরনো জিনিস বা এরকম কোনো স্থাপনা পড়ে আছে দেখতে বেশ ভালো লাগতো তানভীরের কাছে, মানে সে খুব ইন্টারেস্ট ফিল করতো এগুলোতে। যাই হোক, সে হেঁটে যাচ্ছে ওদিক দিয়ে, মানে একটা ছোট এরকম রাস্তার মতো। এইখানে আর কোনো ইটের স্তূপ নাই, কিছু নাই। তবে সামনে যেয়ে দেখলো কয়েকটা পুরনো স্তূপ আছে ইটের, সেগুলোর মধ্যে দিয়ে আবার শ্যাওলা, মানে তারপর গজায় গেছে, ওই যে ছোট ছোট এরকম আগাছার মতো বের হয়ে গেছে, এবং ইটগুলো পুরান হয়ে গেছে, মানে এই ইটগুলা কেউ নেয় নাই কোনো কারণে, পড়ে আছে, বেশ বড় না, বাট বেশ কিছু ইটের এরকম স্তূপ, এগুলো পুরান হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে সামনে গেল, দেখলো যে ভাঙা ইট, মানে যে আদলা এগুলো পড়ে আছে, সেগুলোর মধ্যে শ্যাওলা টাওলা হওয়া। তো হাঁটতে হাঁটতে সে সামনে যেয়ে দেখতেছে যে দূরে সেই একটা এরকম ঘর দেখা যাচ্ছে, এরকম কালো ঘর। এইটা সম্ভবত এইখান থেকেই মানে সব কার্যক্রম পরিচালনা করা হতো, আর সামনেই মনে হয় ভাটাটা। তো সে দেখে চিন্তা করলো যে যাই, আমি একটু দেখে আসি। এদিকে কিন্তু সূর্যের আলো একদম পড়ে গেছে এদিকে। তো তানভীর হাঁটতে হাঁটতে ওই জায়গাটা চলে গেল, ঘরটার কাছে। বোঝা গেল যে এইখানে কার্যক্রম হইতো, কাজ টাজ হইতো। সে হাঁটতে হাঁটতে সামনে যে ওখানে ভাটা, মানে এরকম মানে যে জায়গাটার মধ্যে ইট মানে পোড়ানো হয়, সাজা সাজা রাখা হয়, ভাটার জায়গাটায় চলে গেল। তো ভাটার কাছে আস্তে আস্তে সে হঠাৎ করে দেখলো ওখানে একটা ছাউনির নিচে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা লাল একটা শাড়ি পরা, মানে লাল রঙের একটা শাড়ি পরা, মাথার মধ্যে ঘুমটা টেনে রাখছে, এবং তার চোখ দেখা যাচ্ছে, ঘুমটা যে টানছে সে এরকম সামনে নিয়ে আসছে, তার চোখ দুটো দেখা যাচ্ছে। চোখ দুটো কেমন জানি একটু ঘোলাটে, আর এই যে পড়ন্ত সূর্যের আলোটা এসে তির্যক ভাবে পড়ছে ছাউনির উপরে, সেটা থেকে মনে হচ্ছে একটা গ্লেয়ার টাইপের কিছুই চোখে এসে পড়ছে। চোখটা মনে হচ্ছে চমকাচ্ছে, একটা সবুজাব চোখ, এবং টানা টানা কাজল দেয়া, বেশ লম্বা লম্বা চোখ, মানে এরকম ডাগর চোখ। তানভীরের জানি কেমন জানি ঝিম লেগে উঠলো, চোখগুলো দেখে সে অনেকটা সম্মোহিতর মতো হয়ে গেছে। সে কয়েক সেকেন্ড তাকাই ছিল মেয়েটার দিকে, মুখটা তো দেখা যাচ্ছে না, মুখটা ঢেকে রাখছে মেয়েটা। তো তানভীর কিছু বলতেও পারতেছে না, সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনে। সে যখন আরো কয়েক পা এগিয়ে গেছে, তখন মেয়েটা হঠাৎ করে ঘুরে হাঁটা দিল। হেঁটে সে ওই যে ছাউনি ধরে পেছনে ওই ভাটার কাছে চলে গেল, মানে ভাটার পেছন দিকে হেঁটে চলে যাচ্ছে। ওই জায়গাটা অন্ধকার, ওখানে কিন্তু মানে সূর্যের আলো আর আসতেছে না, ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, একদম ডিপ অন্ধকার। তো তানভীর সেই ভাটার একদম কাছে চলে আসছে। এসে সে মানে চিন্তা করতেছে সে ঢুকবে ভিতরে, বা এরকম কিছু, ওই যে যেখানে এরকম ঘর দরজা আছে, সে দরজাতে সে ভিতরে ঢুকবে, এরকম চিন্তা করতেছে। এই সময় দূর থেকে তার কাজিনের চিৎকার শুনলো। সে বলে, এই তুই কই, তুই এখানে নাকি? তো সে তখন আস্তে করে ফিরে তাকায়, দেখতেছে যে তার সে কাজিন ওখানে দাঁড়ায় আছে। তো তানভীর ঘুরে হাঁটা দিল তার কাজিনের দিকে। তার কাজিনও এগোয় আসছে, অনেকটা এগোয় আসছে। সে বলে, তুই এনে কি করতেছিস, ওখানে গেছিস কেন? বলে, আরে আমি এখানে আসছি দেখতে, এই যে ভাটা এনে পড়ে রয়েছে, সবকিছু অন্যরকম দেখতে, থাকলে ভালোই লাগতেছে, চল ভিতরে যাই একটু দেখি। তো তার কাজিন কয়, না না, মাথা খারাপ নাকি, ওইখানে বেটা এনে অনেক কাজে বাজে বেটা, এই জায়গায় পুরো সিল করে দিছিল, কেউ আসে না এখানে, উল্টা পাল্টা অনেক কিছু করছে এখানে। তো সে বলছে যে কি করছে? আরে বেটা বাদ দে, চল। তো বলে যে আমি যে এখানে দেখলাম যে একটা মেয়ে ওখানে হাইটা গেল, ওই বাড়িতে। বেটা কি মেয়ে দেখছস তুই? ওই পাশের ভাটার কেউ যদি ওইখানে আইসা থাকে তাহলে হয়তো আসতে পারে, এদের কারো বাসার যদি কোনো মেয়ে যদি এখানে আইসা থাকে, আর কে এখানে কেন আসবো? আর চল তুই তাড়াতাড়ি এখান থেকে চল। তো হেঁটে তানভীরকে নিয়ে বেরোলো। বের হয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছে, ওই পুরা ইট ভাটার ওই পথটা দিয়ে বের হয়ে গেছে। ততক্ষণে সূর্য একেবারেই নেমে গেছে। তানভীরের মাথায় কেন যেন ওই মেয়েটা ঘুরতেছে, মানে এরকম না যে তানভীর কখনো মেয়ে দেখে নাই, মানে এই মেয়েটাকে তার কাছে যেন কেমন ডিফারেন্ট মনে হয়েছে। যাই হোক, সে হাঁটতে হাঁটতে যখন আসলো, এসে তারা যখন ঘাটে আসছে, তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। একেবারে দূরে মানে আকাশের মধ্যে সূর্যের লালিমা লেগে আছে, আর পানি ছলাৎ ছলাৎ করতেছে। তো ওইখানে নৌকা,
বড় নৌকা, সেখানে মানুষ পার হচ্ছে, অনেকগুলো মানুষ উঠছে, তারা যাবে আর কি, ওই পারে যাবে। তো তানভীর আর তার কাজিন উঠলো, উঠে যে বসছে। তো সে চিন্তা করতেছে অন্ধকারের মধ্যে, মানে অন্ধকার হয়ে গেছে, এর মধ্যে সে চিন্তা করতেছে যে মানে সে কাকে দেখলো, ওইখানে কে ছিল। তো সে তার কাজিনকে আরেকবার জিজ্ঞেস করছে যে ওইখানে কি ওই কোনো কারো থাকার কথা, ওই পাশে বাড়িঘর আছে? তো তার কারণ আরে বাড়িঘর মানে কি, ওই পাশে যে ইট ভাটা আছে ওদের মানুষজনের ওখানে হয়তো ঘরটর আছে দু একটা, এরা এখানে আসতে পারে না আসতে পারে, তুই কারে না কারে দেখছিস কি বেটা চল বলে তার কাজিন তারা বলে অন্য কথায় চলে গেছে। তার কাজিন অন্য কথা বলতেছে, কাজিন বলতেছে, আর তানভীর অন্য মনস্ক ভাবে শুনতেছে কাজিনের কথা। নৌকা চলতেছে নদীর উপর দিয়ে, আর সেই আকাশে হালকা লালিমা লেগে আছে, আর অন্ধকার চারিদিকে। সেই যে মাঝি, সে একটা হারিকেন জ্বালা রাখছে মাঝখানে, নৌকার মাঝখানে, আর মানুষজন বসে আছে অনেকে। তখন চলতে চলতে এক সময় পাড়ে চলে আসলো নৌকা, এসে খ্যাচ করে এটা নৌকা পাড়ে ভিড়লো, আর মাঝি ওই বাঁশ দিয়ে তার যে মানে আছে যে লগি দিয়ে সেটা আটকায় সবাইকে নামানো শুরু করলো আস্তে আস্তে। তো মানুষ নেমে যাচ্ছে। তো তানভীরের কাজিনও নামলো, তানভীরও নামলো। তো তানভীর নেমে যখন নাকি পা দিয়ে উঠে যাচ্ছে, হঠাৎ সে চোখের কোণ দিয়ে দেখলো নৌকার এক পাশে ওই মেয়েটা বসা, ঠিক একইভাবে মাথায় কাপড় দেয়া, আর তাকায় আছে, এবং তানভীরের দিকে তাকায় আছে। এই হারিকেনের আলোতে সে দেখতেছে এটা। এক সেকেন্ডের জন্য সে ফট করে মাথা ঘুরাইছে, মাথা ঘুরে তার কাজিনও তাকে আবার বলছে এই কিরে, মানে এই পাশটা কাজিনও ডাক দিছে। তো সে মাথা ঘুরায় মেয়েটার দিকে কিন্তু একবার দেখছে, মানে এবার দ্বিতীয়বারও সে দেখছে। কাজিন যখন ডাক দিচ্ছে, কাজিনের দিকে তাকাইলো, তাকায় সে বললো আরে দাঁড়া না, সে নৌকার দিকে আবার তাকাচ্ছে, দেখে মেয়েটা নাই নৌকাতে। তো তানভীরের কাছে একেবারেই মানে জিনিসটা অন্যরকম লাগলো। তো সে তার কাজিনরে বলতেছে আরে আমি ওখানে দেখছি নৌকার মধ্যে মেয়েরা বসা। তো তার কাজিন বলে তোর মাথা গেছে বেটা, তোর মাথা গেছে, তুই কি না কি দেখছিস, তোর মাথার মধ্যে এগুলো ঘুরতেছে, চল চল বেটা বলে হাঁটা ধরলো। তো বারবার তানভীর কিন্তু পেছন ফিরে দেখতেছিল নৌকাতে, দেখলো যে না নৌকাতে ওই মেয়েটা নাই, যারা মানুষজন নেমে গেছে। সে চিন্তা করলো আরে এখানকে এসে মেয়েটাকে হেঁটে নেমে চলে গেল কোথাও, আমি তো খেয়াল করি নাই এত দ্রুত কিভাবে গেল এক সেকেন্ডের মধ্যে। যাই হোক, হাঁটতে একটু অন্যমনস্ক ভাবে তানভীর হাঁটতে বাড়িতে আসলো। তো আসার পথে তার কাজিন তাকে বলতেছে যে চিন্তা করিস না, কালকে তোরে নিয়ে হাটে যামনে আমগো যে নৌকা আছে, নৌকা নিয়ে আসুম, ওই নৌকা দিয়ে যাবো। আইসা নৌকা এনে আমি ঘাটে বাইন্দা রাখুম, কালকে সকালে 10টার দিকে আমি উঠা তোরে নিয়ে রওনা দেবো, এখানে অসুবিধা নেই। তো এই যে আমগো ঘাটি বাইন্দা রাখুম। তো তানভীর বলছে আচ্ছা ঠিক আছে। তো তারা দুজন হেঁটে হেঁটে গেল বাসার কাছে। তো বাসার কাছে গিয়ে তাদের আরেক বন্ধুর সাথে দেখা হলো। সে আবার তাদেরকে ডেকে নিল, বললো যে তাদের বাসার থেকে আজকে ডাব নামাইছে অনেক, সেই নারকেল আর কি ডাব, সে ডাব নিয়ে আসলো, বললো যে ডাব খাবি। তো ডাব টপ খেয়ে তারা বাসার দিকেছে। তো বাসায় গেল, বাসায় গিয়ে তার কাজিন তার মতো এটা ওইটা করতে তানভীরে বললো যে আমি আসি, আমি যাই, আর রাত্রেবেলা আমি নৌকাটা আইনা বাইন্দা রাখবো আমাকে ঘাটে। আমাকে ঘাট তো জানোস কোথায়? তানভীর বলছে কোথায়? বলে ওই যে এখান থেকে হাইটে গেলে। তো তাকে বুঝাই দিল আর কি, যে এখান থেকে হাইটে যায় ওই দিক দিয়ে যে নাইমা নামলে ওই যে আমাদের ঘাট, কিন্তু হ্যাঁ ওখানে আমাদের বাসার মানুষজন নদীতে যদি কিছু প্রয়োজন হয় ওখানে থাকে নৌকা, ওইখানে ভিড়ে, মানে আমাদের নিজেদের নৌকা। তো তানভীর বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারা ভালো মতো বুঝাইলো তার কাজিন কিভাবে যেতে হয় তাদের ঘাটে। কালকে 10টার সময় সকালে নাস্তা খেয়ে আগে উঠে যাবি, নাস্তা খেয়ে রেডি থাকবি। তো তানভীর বলছে আচ্ছা ঠিক আছে। তো কাজিন চলে গেল তাদের ঘরে, আর মানে তাদের সবারই ঘর আলাদা আলাদা আর কি ওখানে। তো তানভীর যে তাকে যেই ঘর দেওয়া হয়েছে থাকতে দিছে ওখানে আছে, রাতের বেলা ওখানে আর কেউ নাই। সে কাপড় চোপড় চেঞ্জ করে বাসার মানুষের সাথে যে দেখা করলো, কথাবার্তা বললো। রাত হয়েছে, গ্রামে তো আসলে রাত গভীর হয়ে যায় তাড়াতাড়ি। তো সে তার রুমে আসলো, এসে শুয়ে পড়ছে, ক্লান্তি লাগতেছে অনেক, আর ভাবতেছে যে আজকে কই গেলাম, কি দেখলাম, এত হাঁটাহাঁটি করলাম, মানে বেশ ক্লান্তি লাগতেছে। তো তানভীরের চোখে ঘুম লেগে আসছিল, মানে আর কি চোখ বন্ধ হয়ে গেছিল। এই সময় তার কাছে মনে হলো যে তার ঘরের সামনে দিয়ে কেউ হাঁটাচলা করে, মানে কেউ হয়তো হেঁটে এখান থেকে দাঁড়াচ্ছে বা বসতেছে। তার ওখানে একটা ওই তাদের ঘরের সামনে মোড়া ছিল, একটা বেতের মোড়া আর কি, সেই মোড়াতে মচমচ শব্দ শুনলো। তো তানভীর চিন্তা করছে রাতের বেলা তো এখানে কেউ থাকার কথা না, তাকে যে ঘরটা থাকতে দিয়েছে এটা হচ্ছে তাদের এক্সটেনশন কাচারি ঘর আর কি, মানে মেহমান টেহমান আসলে থাকে আর কি। কেন দেখা যায় ঘরের খুব বেশি যে নাম্বার আছে তা না, এই কাছারি ঘর এক্সটেনশন, এবং এটা বেশ ভালো। এবং এইটা মোটামুটি তাদের মূল যে বসত, মানে অন্যান্য ঘরগুলোর থেকে একটু দূরে আর কি এই সাইডে। আর তানভীরও এটা লাইক করে, তানভীর ওখানে যে মানে মামাদের সাথে থাকতে চায় না, এই ঘরটাই থাকতে চায়, একলা থাকে, চিন্তা নাই। তো যাই হোক, সে মনে হলো যে ওইখানে ওই যে বেতের মোড়া কেউ মচমচ করতেছে, চিন্তা করলো কে এসে বসছে। তো মানে তার ঘুমটাই হয়ে গেছে ওই ওখানে হাঁটা চলার শব্দে। তো তানভীর অনেকক্ষণ ধরে শব্দ পাচ্ছে ওইখানে, মনে এখানে কেউ হাঁটা চলা করতেছে, তার মোড়াটাকে এই পাশ থেকে এই পাশে নিতেছে এরকম। আর তার যেহেতু ঘুম ভেঙে গেছে, এখন আর ঘুম আসতেছে না, তার অস্বস্তি লাগতেছে, সে এপাশ ওপাশ করতেছে। একসময় সে উঠলো বোঝার জন্য যে কে বারান্দার মধ্যে, কে এই বারান্দার মধ্যে কে সেরকম বসতেছে, এই করতেছে। রাত তো অনেক গভীর হয়ে গেছে, মানে রাতের বেলা যেই অ্যাম্বিয়েন্স যে সাউন্ডগুলো, এটা অনেক জোরে জোরে আসতেছে, বেশ লাউড। তো
তো তানভীর হেঁটে গিয়ে সে ওই ঘরের মেন দরজার কাছে দাঁড়াইলো, ঘরের দরজাটা খুলবে আর কি। তো তার আগে সে চিন্তা করলো যে আমি একটু উকি দেই বাইরে। তো উকি দেওয়ার জন্য হচ্ছে কি, এই পাশে তো মানে ঘরটা হচ্ছে টিনের ঘর, এই পাশে দরজা তো ফ্রেম করে লাগানো, এই পাশে হালকা ফাঁক আছে। তো সে ফাঁকা দিয়ে সে আস্তে করে চোখ রাখলো বাইরে। চোখ রেখে দেখতেছে কেউ নাই, বারান্দা পুরো ফাঁকা, খা খা করতেছে। বাইরে চাঁদের আলো পড়ছে উঠানে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে, মানে বেশ উজ্জ্বল চাঁদের আলো। মানে চাঁদের আলো এতটাই উজ্জ্বল, মনে হচ্ছে দিনের মতো মনে হইতেছে এখানে। তো তানভীর চিন্তা করলো যে মানে ঘটনা কি, কাউরে দেখলেছি না, ব্যাপার কি। তো সে আস্তে করে দরজাটা খুলে ফেললো। দরজা খোলার পর দেখতেছে যে বাইরের অ্যাম্বিয়েন্ট সাউন্ড আরো বেশি লাউড হয়েছে, এবং মানে একটা গ্রামের যে ঠান্ডা ঠান্ডা বাতাস সেটা লাগতেছে। আর নাকের মধ্যে এই রাতের একটা ঘ্রাণ, গাছগাছালি সবকিছু এবং পানি, তাদের এই বাড়ির থেকে খুব কাছাকাছি নদী, সেটা পানির ঘ্রাণ আসতেছে। তো তানভীর উঠে বারান্দায় চলে আসলো। তো বারান্দায় এসেই তার কাছে জানি কেমন একটা অনুভূতি হওয়া শুরু হলো। তার কাছে কেন জানি মনে হচ্ছে তার বারান্দাতে শুধু সে একা না, কেউ আরেকজন দাঁড়ায় আছে বারান্দার মধ্যে। মানে তার কাছে এই ফিলটা হচ্ছে যে বারান্দার মধ্যে অন্য কোনো একজন দাঁড়ায় আছে, তার একটা এক্সিস্টেন্স ফিল হচ্ছে বারান্দার মধ্যে। কিন্তু বারান্দাটা কিন্তু লম্বা, মানে তার এই ঘর, তার পাশে আরেকটা ঘর আছে, সেখানে মানুষে যে বসে কোনো মিটিং টিটিং করে, সেটা বন্ধ আর কি, তালা বন্ধ করা। তো সেই তালাবদ্ধ ঘরের সামনের অংশটাও কিন্তু বারান্দা তার কাছে মনে হচ্ছে, এবং ওই ঘরে ওই মানে ওই বারান্দার কর্নারটা দেখা যাচ্ছে না। তো তানভীর একবার চিন্তা করলো যে আমি যাই ওই মাথায়, যে মানে দেখি ওইখানে কি অবস্থা, কেউ আছে নাকি। তো সে হেঁটে হেঁটে বারান্দার ওই কর্নারে গেল। তো যখন যাচ্ছে ওই পাশে তালাবদ্ধ ঘরটার মধ্যে থেকে তার কাছে মনে হচ্ছে শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ চলাফেরা করতেছে, মানে তার কাছে সে ফিল করতেছে, মানে সে ফিল করতেছে তার আশেপাশে কেউ আছে। তো সে চিন্তা করলো যে এই রুম তো তালাবদ্ধ, এটার ভিতর তো কারো থাকার কথা না, তালা আছে। তো সে হেঁটে যে ওই দরজার কাছে যে তালাটা ধরে দেখতেছে, হ্যাঁ তালা মারা। এই সময় তার কাছে মনে হলো যে তাদের যে বারান্দার একদম নিচে কেউ একজন আছে। তো সে ফট করে তাকায় দেখতেছে ওই চাঁদের আলোতে সেই যে লাল শাড়ি পরা মেয়েটা দেখছিল, ওই মেয়েটা দাঁড়ায় আছে এখানে, এবং ঠিক সেইভাবেই ঘোমটাটা টানা এবং মুখের কাছে সে কাপড় টেনে রাখছে, তার ঠোঁটের কাছে দিয়ে কাপড় টানা, চোখ দুইটা বের হওয়া, কিন্তু চোখটা এই অন্ধকারে দেখা যাচ্ছে না। চাঁদের আলো পড়ছে, তার লাল শাড়িটা জলজল করতেছে, মানে চাঁদের আলোতে কেমন যেন উজ্জ্বল হয়ে আছে। তানভীরের খুব মানে একটা কেমন জানি একটা ভয়ের স্রোত নেমে গেছে শরীর দিয়ে, কারণ সে চিন্তা করলো যে এই রাতের বেলায় একই শাড়ি পরা মেয়ে এখানে কি করতেছে, এবং তার যে ঘর, সে ঘরের সামনে। তানভীর গলা দিয়ে শব্দ বের করতে চাইছে, দেখ শব্দ বের হচ্ছে না। সে জিজ্ঞেস করতে চাইছিল কে। সে আরেকটু হেঁটে গেছে সামনে, একটু সামনে যখন হেঁটে গেছিল তখন সে একটা হাসির শব্দ শুনলো, খিলখিল হাসি। এবং এই হাসির শব্দ শোনার পর তানভীরের মাথাটা কেমন ঝিম করে উঠছে। এরপর এক ঝলক বাতাস এসে তানভীরের গায়ে লাগলো, মানে ওই দিক থেকেই, মেয়েটা যেখান থেকে দাঁড়ায় ছিল সেখান থেকে এক ঝলক বাতাস এসে তানভীরের গায়ে লাগছে, এবং একটা চাপা ফুলের মতো ঘ্রাণ সে পাইছে। এবং সাথে সাথে তানভীরের মাথা ঝিমঝিম করে উঠলো, পুরো ঝিম করে উঠছে মাথাটা। তানভীর ওই ঝিমঝিম মাথা নিয়ে কেমন যেন একটা ফিল করা শুরু করলো। তার কাছে মনে হলো সে এই জগতে নাই, একটা ডিফারেন্ট জগতে আছে। আর সে ওই মেয়েটাকে দেখতেছে, মেয়েটার শাড়িটা মনে হচ্ছে উজ্জ্বল রং, মানে চাঁদের আলো পড়ে মনে হচ্ছে জল জল করতেছে, মনে হচ্ছে যে একদম আলো ঠিকরে বেরিয়েছে শাড়িটার থেকে। তানভীর ওই মেয়েটার দিকে হেঁটে যাচ্ছে, আর মেয়েটা তার কাছে আসার সাথে সাথে ঘুরে হাঁটা শুরু করলো। তানভীর তাকে ফলো করা শুরু করলো। খুবই আশ্চর্যজনক ব্যাপার, তানভীর কিন্তু কিছুই বুঝতে পারতেছে না কেন সে ফলো করতেছে। আর তানভীরের কাছে কেন জানি মনে হচ্ছে তাকে তাদের যে ঘাট, বাড়ির ঘাট, সেখানে যেতে হবে, তাদের বাড়ির ঘাটে যেতে হবে। সে একেবারে লোকেশনটা তার মাথায় ঘুরতেছে, তার কাজিন তাকে কিভাবে যেতে বলছে। সে ঠিক ওইভাবে হেঁটে যাচ্ছে, এবং সে দেখতেছে তার সামনে সামনে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে, এবং তার শাড়ি চমকাচ্ছে চাঁদের আলোতে। তো তানভীর হাঁটতে হাঁটতে চলে গেল তাদের বাড়ির ঘাটে। তাকে তার কাজিন যেভাবে বর্ণনা দিছিল ঠিক সেইভাবেই সে হেঁটে গেল, এবং সে তার সামনে সামনে কিন্তু ওই মেয়েটাও হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে তাদের বাড়ির ঘাটে এসে সে দেখতেছে তাদের একটা নৌকা আছে, বড় গহনা নৌকা, সেইটা ওখানে বাঁধা, এবং সেই নৌকার উপরে মেয়েটা উঠে গেল এখান থেকে, তাদের ঘাট থেকে নৌকায় উঠে গেল মেয়েটা। তানভীরও কোনো কথা বলে নৌকায় উঠলো, এবং তানভীর নিজেই নিজের অজান্তে সেই নৌকার যে দড়ি সেটা খুলে দিল, ওখান থেকে নৌকাতে বাধা ছিল সেটাকে সে খুলে দিল, এবং স্রোতের টানে নৌকা আস্তে আস্তে বের হয়ে গেল নদীতে। তানভীরের কিন্তু কিছুই মানে মাথায় ঢুকতেছে না। সে দেখতেছে তার নৌকার অপর মাথায়, মানে মাঝখানে কিন্তু ছই আছে, ছইটার ওই পারে ওই মেয়েটা বসে আছে। সে ভালো মতো বুঝতে পারতেছে না, আবছা ভাবে দেখতে পাচ্ছে, মানে সে যেহেতু দাঁড়ায় আছে সে দেখতে পাচ্ছে যে ছইয়ের ওই পারে মেয়েটা যে বসছে, মেয়েটা ছইয়ের ভেতর দিয়ে ওই পারে যে বসছে, এবং তানভীর তাকে মোটামুটি মানে আবছা ভাবে কিছুটা ছইয়ের জন্য দেখতে পাচ্ছে না, কিছুটা দেখতেছে তার মাথাটা। এবং তানভীর এক পর্যায়ে নিজেই নিজের অজান্তে সে মানে ওইখান থেকে বৈঠাটা নিয়ে নৌকা বাওয়া শুরু করলো। নৌকা চলতেছে, এবং তানভীর জানে না সে কোথায় যাচ্ছে, সে নৌকা বাচ্ছে। এখন নৌকা বাইতে বাইতে এক সময় তানভীর খেয়াল করলো যে সে ওই যেই ঘাট থেকে তাদের যে নৌকা নদী পার হয়েছিল সেই ঘাটের কাছে চলে আসছে, এবং সে নিজের অজান্তেই নৌকা বাইতে বাইতে একেবারে ঘাটের কাছে নিয়ে আসলো। ঘাটের কাছে এনে তার নৌকা দিয়ে খ্যাচ করে পাড়ে বিঁধলো।
এখন তানভীর কিন্তু বলে রাখা ভালো, তানভীর কিন্তু নৌকা বাইতে পারে। সে অতীতে অনেকবার নিজের নানা বাড়িতে এসে নৌকা নিয়ে ঘুরছে এদিক ওদিক, সে ভালোই নৌকা বাইতে পারতো। তো নৌকা সেই ওখানকার ঘাটে ঘ্যাচ করে ভিড়লো। ভেড়ার সাথে সাথে তানভীর নিজের অজান্তে মানে এটা আসলে সে একেবারে নিজের অটো রিফ্লেক্স থেকে করতেছে। সে তার নৌকাটার ভেতরে যে ওই গ্র্যাপল ছিল সেটা দিয়ে সে ওই পাশে ছুড়ে মেরে আটকায় নৌকাটাকে টেন ওই পাশে নিয়ে সে নৌকাটাকে নিজের মতো ওইখানকার যে ঘাটের যে একটা এরকম খুঁটির মতো আছে খুঁটির সাথে বাঁধলো, বেঁধে সে নেমে তাকায় দেখতেছে যে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে সামনের দিকে, আর সে ওই মেয়েটাকে ফলো করে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে তানভীর চলে আসছে কোথায়, সেই যে পুরনো যেই ইট ভাটা ছিল সেই ইট ভাটার ওইখানে। এখানে এসে তানভীরের কাছে মনে হলো তার জগৎটা আরো পরিবর্তিত হয়ে গেল। সে চাঁদের আলোটারে আরো ডিফারেন্ট ভাবে দেখতেছে। তানভীর যে একেবারে মানে নিজের মধ্যে নাই তা না, সে কিন্তু সে বুঝতেছে, সে হাঁটতেছে, সে যে ইট ভাটায় আসছে এটা সে বুঝতেছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে এই জগৎটাই আরেকটা জগৎ। মানে সবকিছু কেমন জানি গ্লো করতেছে, চকচক চকচক করতেছে, অন্যরকম। তো সেই ইট ভাটায় ঢুকে তার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা অন্য একটা জগৎ। এবং হেঁটে হেঁটে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে, সে পেছনে পেছনে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে মাঝখানের একটা জায়গায়, এবং সেখানে সে দেখলো অনেকগুলো মানুষ দাঁড়ানো, এবং সেই মানুষগুলা ডিফারেন্ট, মানে স্বাভাবিক যে মানুষের যে একটা আচরণ থাকে সেরকম না, তারা কেমন জানি গোল হয়ে দাঁড়ায় আছে। এবং মেয়েটা হেঁটে যে ঠিক তাদের মাঝখানে চলে গেল। মেয়েটা ওখানে দাঁড়াইছে, তাকে ঘিরে ওই মানুষগুলো দাঁড়াইছে, আর তানভীর আস্তে আস্তে হেঁটে সামনে যাচ্ছে। তার মানে মাথাটা মনে হচ্ছে যে কেমন জানি ঘুরতেছে, তার মানে নর্মাল সেন্সের মধ্যে সে নাই। সে হাঁটতে হাঁটতে একেবারে চলে গেল সেই মানুষগুলোর মাঝখানে। এই মানুষগুলোর মাঝে এসে সে যখন দাঁড়াইলো, তখন তার কাছে মনে হচ্ছে সে আরেকটা স্বপ্নের লেয়ারে চলে আসছে। মানে এখন তার কাছে সবকিছু মনে হচ্ছে যে সে স্বপ্নে দেখতেছে এরকম। মানে তার মনে হচ্ছে যে হুঁশটা অন্যরকম হয়ে গেছে। মানে সে এখন আর নিজের বাস্তবে নেই। মানে মানুষ যখন ঘুমের ডিপ অংশে চলে যায় সেরকম, যখন মানুষ স্বপ্ন দেখে ঠিক ওরকম একটা অবস্থার মধ্যে আছে। মানুষগুলো হাঁটা শুরু করলো সামনে, তানভীরও তাদের ফলো করে করে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে তারা চলে গেল। তানভীর দেখতেছে ধোঁয়া ধোঁয়া ভাবে, এবং মানে প্রত্যেকটা জিনিসের মানে বর্ডার লাইন হচ্ছে উজ্জ্বল, মানে যে কোনো জিনিসের প্রান্ত হচ্ছে উজ্জ্বল, আর বাকিগুলো ধোঁয়া ধোঁয়া টাইপের। সে হেঁটে হেঁটে দেখলো যে সবাই চলে গেছে একটা যে ঘর, ওইখানে ওই যে সে দেখছিল ভাটা, মানে যেখানে মানে ইট পোড়ানো হইতো যে ভাটা, সেই ঘরের দিকে সব যাচ্ছে। এবং যে দেখলো যে প্রত্যেকে ঢুকে যাচ্ছে সেখানে, সেই যে দরজা দিয়ে ঢুকে যাচ্ছে। তো তানভীরও হেঁটে হেঁটে ওখানে যাওয়া শুরু করলো। একদম সে কাছাকাছি চলে আসছে, সে ওই ঘরের মধ্যে ঢুকবে। সে ঘরের কাছাকাছি যাবে, এই সময় সে পিছন থেকে চিৎকার শুনলো। মানে মনে হচ্ছে যে একাধিক মানুষের চিৎকার দূর থেকে আসতেছে। এই আপনি কে এখানে কি চান, এরকম করে ধমকাচ্ছে কে জানি। দূর থেকে মনে হচ্ছে তানভীরের কাছে আসতেছে। তো তানভীরের কিন্তু হুঁশ নাই, সে হেঁটে যাচ্ছে, সে ঢুকে যাবে ঘরটার ভিতরে। এই সময় সে শব্দ পেলো, ধুপ 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 দৌড়ের শব্দ, মনে হলো দৌড়ে আসতেছে কেউ। তার পেছন দিক থেকে আসতেছে দৌড়ানোর শব্দ, মানে দৌড়ায় কেউ আসতেছে, এবং একাধিক পা। কিন্তু তানভীর এই শব্দটা শুনতেছে মনে হচ্ছে দূর থেকে কেমন জানি, মানে খুব ক্লিয়ার না, সাধারণ মানুষ যেভাবে শুনে সেরকম না। সে একটা স্বপ্নের জগতে, এবং তার কাছে মনে হচ্ছে সামনের এই যে অন্ধকার দরজাটা, এটা একটা বিশাল তার কাছে আকর্ষণের জায়গা, সেখানে তাকে যেতে হবে। এবং সে চোখে দেখতেছে সেই অন্ধকার দরজার উপরে ওই মেয়েটা ওখানে দাঁড়ায় তাকায় আছে তার দিকে। তাকে দেখে আস্তে করে মুখের যে কাপড়টা দিয়ে ঢেকে রাখছিল, সে মুখের কাপড়টা নামালো, এবং সে দেখলো তার কাছে, তানভীরের কাছে মনে হলো অসাধারণ একটা সুন্দর মুখ, তাকায় আছে, তাকে দেখে হাসতেছে ওখান থেকে। তানভীর কিন্তু চলে যাবে, ওখানে ঢুকে যাবে। এই সময় পেছন থেকে তাকে জানে কারা জাপটায় ধরলো, টেনে ওখান থেকে পিছন দিকে নিয়ে আসলো, এনে তাকে মাটিতে ফেলার সাথে সাথে মনে হলো তানভীরের যে সে ঘুম ভেঙে উঠলে যেরকম দুঃস্বপ্ন দেখে যেরকম উঠে সেরকম মনে হইলো। সেরকম মাথা ঝাড়া দিয়ে উঠে তানভীর দেখতেছে যে সে ওই পুরনো সেই ইট ভাটায় সে শুয়ে আছে, এবং তার পাশে দুজন মানুষ। তারা বলছে, এই মেয়ে আপনি কি রাত্রেবেলা কি এখানে কোত্থেকে গাইছেন, কি ব্যাপার, এখানে কি করতেন মেয়ে, আপনি তো যাইতেন এখন। তো মানে তানভীর বলছে, মানে আমি যাইতাম, মানে আমি কোথায়, আপনি পুরান ইট ভাটায় মেয়ে আপনি এখানে কিল্লে গাইছেন, কোত্থেকে গাইছেন, তারা বলতেছে। তো তানভীর বললো যে আমি জানি না আমি কোত্থেকে গাইছি। তো তারা মানে নিজেদের দিক তাকাইলো, বলে এদিকে আসেন। তানভীরে নিল, নিয়ে বলে হাঁটতে পারবেন? তানভীর বললো হ্যাঁ পারবো, কিন্তু সে হাঁটতে পারতেছে, চলতেছে তানভীর। তো যাই হোক, তাকে ধরে ধরে ওই দুইজন মানুষ নিয়ে আসলো, হেঁটে হেঁটে নিয়ে আসলো। দেখলো যে ওই রাস্তা দিয়ে পুরানো ইট ভাটার বাইরে নতুন ইট ভাটা ওখান থেকে আনলো, এনে হাঁটতে হাঁটতে সোজা নিয়ে দেখলো যে ওইখানে ঘর আছে, একটা টানা ঘর। সেইখানে মনে হয় কিছু শ্রমিক থাকে, এবং তার পাশে ট্রাক থামানো, সেই ট্রাকের কাছে মানুষজন ইট উঠাচ্ছে। তো সেইখানে নিয়ে আসলো। তো আনার পরে এনে বলতেছে, এই যে এরা দেখতো কোত্থেকে আইছে, কোত্থেকে এনে ওই ইট ভাটার হয়ে গেছিল পুরানো, এনে ভাটার মধ্যে ঢুকতেছে ভূতের আখড়ার মধ্যে। তো সাথে সাথে ওখানকার মানুষ আর দুইজন আসলো, বললো ভাই আপনি কোত্থেকে আইছেন, কি ব্যাপার?
তানভীর বলতে পারতেছে না, সে বলে আমরা বসতে দেন, পানি দেন। তো তারা তাকে বসতে দিল, পানি খেতে দিল। তো তানভীর পানি খেলো, তার মুখে পানি ছিটাইলো। তো তানভীর বললো যে আমি জানি না আমি কেমনে আসছি। সে তার বললো তার নানা বাড়ির ঠিকানা দিয়ে কোথেকে আসছে। বলে আরে আপনি ওখান থেকে আসছেন কেমনে, আপনি নদীর ওই পারে, তো ওখান থেকে কেমনে আসছেন এখানে? তানভীর তখন বলতেছে তার ওই যে সে মনে হলো ঘুরে ছিল, সে বলে আমি নৌকা বেয়ে আসছি। নৌকা বেয়ে আসছে রাত্রেবেলা, এটা কেমনে কি? বলে হ্যাঁ নৌকা বেয়ে আসছি আমি, কেমনে আসছে আমি জানি না, আমার মনে হলো আমার কেউ নিয়ে আসছে এখানে। তো তখন তারা মুখ চাওয়াচাই করতেছিল। তো সেইখানে একজন বয়স্ক লোক ছিল, বৃদ্ধ। সে বললো আরে ঝামেলা আছে, আপনি কি এখানে আসছিলেন এর আগে? বৃদ্ধ জিজ্ঞেস করতেছে। বলে যে হ্যাঁ আমি আসছিলাম। কখন আসছিলেন? বলে কালকে বিকালে সন্ধ্যার সময়। এই তো কাম হইছে, সন্ধ্যার সময় না আইসেন, খারাপ জায়গাটা খারাপ। যাক আপনি আসেন, আমাদের ঘরে আসেন। এখন কি যাইতে পারবেন? তানভীর বলে না আমি এখন চলে যাব, আমি নৌকা নিয়ে চলে যাব। তো তারা বলে যে না না, আপনার নৌকা নিয়ে হয়তো যাইতে দেওয়া যায় না রাত্রেবেলা। কেমন কথা, আপনি রাত্রেবেলা নৌকা নিয়ে হানতে যাবেন? আপনি আসেন। নিয়ে তাকে ওদের ঘরে নিয়ে গেল, বসাইলো এবং বললো নাম্বার টাম্বার আছে আপনার কাছে? তো তানভীরের সাথে তো মোবাইল টোবাইল কিছু নাই, সে তেমনি চলে আসছে। তো সে মনেও করতে পারতেছে না, তারপর অনেক কষ্টে তার কাজিনের নাম্বারটা মনে করলো, মনে করে বললো। তো ওই সেইখানে বয়স্ক মানুষটা, তাদের ওখানে মোবাইল ছিল, মোবাইল থেকে কল দিল। তো রাতে কেউ ধরে না ফোন, তো বললো আচ্ছা পরে দিব না। তো এরকম করে তানভীর অনেকক্ষণ শুয়ে থাকলো, তাকে ওই মুরব্বী দোয়া দরুদ করে ফু দিল, বললো যে আপনার উপরে কোনো খারাপ আসর হয়েছিল এখানে, আপনি এখানে ঘুমের মধ্যে এখানে আসছেন, আপনি বুঝতে পারছেন ঘটনা কি? তো মুরব্বী তারা দোয়া দরুদ পরে ফু দিছে। তানভীর এটা চিন্তা করতেছে যে কিভাবে কি, সে তো আধুনিক মানুষ, পড়াশোনা করে শহরে, তার মধ্যে তো এইসব জিনিসের প্রতি বিশ্বাস ওরকম নাই। তারপরও সে নিজেই অবাক হয়েছে যে কিভাবে সে স্বপ্নের মধ্যে এখানে আসছে, বা মানে স্লিপ ওয়াকিং এর মতো এখানে চলে আসছে, তো আবার নৌকা বেয়ে আসছে। তো যাই হোক, দেখা গেল যে মানে ফজরের আজানের পরে আরো অনেকক্ষণ পরে তাদের মোবাইলে, ওই লোকটার মোবাইলে কল আসলো যে কেউ কল দিছিলেন নাকি। তখন সে বললো যে হ্যাঁ কল দিছিলাম, আপনার কি এটা কাজিন? সে এরকম রাত্রেবেলা এখানে ইট ভাটার এখানে চলে আসছে বললো। তো শুনে তো সবাই ওখানে অবাক হয়েছে। তো যাই হোক, তানভীরের মধ্যে অনেক টায়ার্ড হয়ে গেছিল, সে ঘুমাইছে ওখানে। আর সেই বৃদ্ধ মানুষটা তাকে বলছে যে আমি আসি, চিন্তা করেন না। সে ঘুমাই গেছে। তো তানভীর যখন ঘুম ভাঙে তখন দেখে যে তার কাজিন আসছে এবং তার সাথে আরো তার মামা, আরো মানুষজন দুই একজন আসছে। এসে তাকে নিয়ে বলে কি ব্যাপার কি, তারা জিজ্ঞেস করে কেমনে আসছো। তো কাজিনকে সে বলে যে আমি এরকম এরকম নৌকায় করে আসছি। তার মামাকে বলে যে মামা আমার মাথাটা কেমন জানি করতেছে। আসলে তানভীরের মাথা কেমন করতেছিল। তো যাই হোক, তানভীরকে বাসায় নিয়ে আসে তারা। বাসায় নিয়ে এসে তাকে দেখে যে তার তখনও ওরকম খারাপ লাগতেছে। আর তানভীর বাসায় আসার পরও জানি তার মনে হচ্ছিল তার ঘরের বাইরে কে তাকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, এটা তার মনে হচ্ছিল সারাক্ষণ। এবং সেই ব্যাপারটা তখন তার মামাকে জানায়, এবং মাথা তুলতে পারতেছিল না, সে এত ভারী হয়ে গেছে, মাথাটা তুলতে পারে না, মানে শরীরটা মনে হচ্ছে অনেক ভার। তো মামা বললো যে এটা তো টেনশনের ব্যাপার, ঘুমের মধ্যে এইভাবে গেছে এই ঘটনা। তার কাজিনরা বলে কি কই কই গেছিলি? কাজিন বলে গতকাল এরকম গেছিলাম। তো তার মামা বকাবকি করে তাদের ওখান থেকে ওই মৌলানা সাহেবকে খবর দেয়। উনি আসেন, এসে দেখেন, বলে যে ছেলে তোর কোনো জায়গায় গেছে, ওই জায়গা তো ভালো না, তো আজকে দেখি মাগরিবের পরে কিছু করা যায় কিনা। তো মাগরিবের পরে মৌলানা সাহেব বাসার মধ্যে করেন, তানভীরের মামা মামি সবাই থাকেন, কাজিনরা। তো তার বাসায় রুকাইয়া করেন, এবং রুকাইয়া করে দেখা গেল তানভীরের উপরে হাজির করা হয়। তো ওখানে তারা বলে এসে তো যেটা আসে আর কি, ওখানকার যারা মানে জিন, খারাপ জিন ছিল এখানে, তারা তো আসলে যে কোনো অকারেন্স হওয়া জায়গায় তারা ওখানে এমনি অ্যাবান্ডেন্ট জায়গায় থাকে, পুরানো অ্যাবান্ডেন্ট জায়গা, সেসব জায়গার মধ্যে তারা কিন্তু থাকে। হ্যাঁ, ও তাদের ওইটা ব্যারেন ল্যান্ড, অ্যাবান্ডেন্ট জায়গা, এইসব জায়গায়, এবং যেখানে কোনো অকারেন্স হয়েছে। তো তারা ফার্স্টে বলার চেষ্টা করে যে ওই জায়গায় যারা ওখানে নাকি মারা গেছিল অনেক মানুষ, তাদেরকে মারা হয়েছিল, তাদের নাকি তারা হচ্ছে কি স্পিরিট, তারা আসছে এখানে। বাট তো মৌলানা সাহেব তারা যখন নাকি ভালো মতো ঝাড়ে এবং তাদেরকে ভালো মতন সেই রিচুয়াল করেন উনি, এবং তিনি তাদেরকে ধরেন, তখন তারা স্বীকার করে যে না, তারা ওখানকার খারাপ জিন, তারা ওখানে থাকে। এবং তানভীর যখন ওখানে আসছে, তাদের মধ্যে একটা মেয়ে জিন তার উপরে নজর দিছিল এবং তাকে ওখানে টেনে নিয়ে আসছিল আবার। তো বলছিল তাকে ওখানে নিয়েছিলি কেন, ওই ঘরের মধ্যে কেন নিতেছিলি? তানভীর তো বলছে যে তাকে এরকম ঘরে নিয়ে যেতেছিল, ঘরে নিতেছিল তাকে মেরে ফেলার জন্য। তাদের ছিল, ইন্টেনশন ছিল তাকে একটা ওখানে দুর্ঘটনা ঘটায় মেরে ফেলবে, তাহলে ওখানকার সম্বন্ধে আরো বেশি বদনাম প্রসিদ্ধ হবে আর কি। তো যাই হোক, তো তানভীরকে ছাড়া হয় ভালো মতো ঝেড়ে এবং রুকাইয়া করে, তারপর ওদের থেকে ওখান থেকে মানে সরানো হয়। সরায় মৌলানা সাহেব বলেন যে ছেলেকে আপাতত এখানে রাখেন না, ও পাঠাই দিয়েন, কালকেই ওকে আবার ঢাকায় পাঠাই দিয়েন। তো দোয়া দরুদ পরে তাকে ফু দেয় এবং তাকে পোড়া পানি দেয় এবং বলে যে একটা পোড়া তেল দেয়, বলে এটা মালিশ করে দিবেন শরীরে। সে যতক্ষণ এখানে থাকবে তেল মালিশ করে দিন ওর শরীরে, যাতে এই এলাকা ছেড়ে যাওয়া পর্যন্ত যাতে এরকম থাকে, কারণ ওখানে জায়গাটা খুব খারাপ, খুব খারাপ।
তো যাই হোক, মৌলানা সাহেব পরে চলে যান এবং তানভীরকে তারা টেক কেয়ার করে, তার মামা বাড়ির লোকরা পরদিন, এবং তার কাজিন তাকে পরদিন নিয়ে যায়, একদম ঢাকা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে, ঢাকা পর্যন্ত পৌঁছায় দেয়। এবং তানভীর মানে ওই সময় আর ওগুলা স্বপ্নে দেখতো না, বা ঢাকায় আসার পরও সে অনেকদিন দুর্বল ছিল, তবে ভয় পেত। রাতের বেলা সে নাকি তার হলে যাওয়া আসা করতে গেলেও ভয় পেত, কারণ তাদের ওইখানেও কিছু কিছু জায়গা ছিল মানুষজন নাকি ভয় পায়, স্টুডেন্টরা বলে। তো তানভীর ওইসব জায়গা দিয়ে চলতে ফিরতে ভয় পেত, রাতের বেলা হাঁটাচলা করতে অনেক ভয় পেত। তো এই জিনিসটা অনেকদিন ছিল তানভীরের মধ্যে, অনেকদিন ছিল, এবং পরবর্তীতে আস্তে আস্তে সেটা তার কেটে যায়। তো এই ছিল তানভীরের ঘটনা। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুদূর আমেরিকা থেকে আবারও আন্নি আপু আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছে। তো তিনি সবাইকে সালাম জানিয়েছেন এবং সবাই ভালো আছেন এবং সবাই ভালো যাচ্ছে ঈদ, এটা তিনি জিজ্ঞেস করেছেন। তো আজকে তিনি যে এক্সপিরিয়েন্সটার কথা শেয়ার করবে সেটা আবার 2010-2011 দিকে ঘটেছিল আমেরিকাতে। তো তাদের এখানে সামার টাইমে তো বাঙালি যে কমিউনিটি গুলো আছে সেগুলো পিকনিক হয়। কিছু কিছু সময় দেখা যায় যে বাংলাদেশের ডিস্ট্রিক্ট বা জেলা ভিত্তিক যে কমিউনিটি গুলো আছে সেটার পিকনিক হয়, আবার কিছু কিছু আছে যে বাঙালি কমিউনিটির কমন পিকনিক হয় আর কি। তো প্রাইভেসি রিজনে তিনি এক্স্যাক্টলি কোন স্টেটে থাকে সেটা তিনি আর বলছেন না, আমরা সেটা গোপন রাখছি। এরকম একটা পিকনিকের টাইম হয়েছিল। সো পিকনিক গুলো প্রাইভেট একটা কোচ বা বাস থাকে, ওটাতেই সবাই যায়। সবাই গাড়ি নিয়ে এসে একটা জায়গায় জড়ো হয় এবং ওখান থেকে সবাই মিলে বাসে বা কোচে করে চলে যায়। সেরকম একটা কোচ বাসে তারা উঠে রওনা হন। ওই দিন ভোর 7টার দিকে রওনা হয়। তো পিকনিক স্পটটাতে যেতে 3 ঘন্টা সময় লাগে, আর ওইটা সিটির বাইরে কোনো একটা লোকেশনে। তো তার সাথে তার মা ছিল, তার ছোট বোন ছিল এবং তার ভাই ছিল, আর 2টা চাচি এবং চাচু ছিল, আর ছোট্ট একটা কাজিন ছিল। তিনি ওই মুহূর্তে তখন একটু বেশি ইন্ট্রোভার্টেড ছিল, সো কিছু বলতে যেত না। সো এইসব পিকনিকস আর পার্টিস তখন তার এতটা ভালো লাগতো না। তো তার আম্মু আসলে তাকে জোর করে নিয়ে গেছে, এটা বলে যে একটু অ্যানয়েডি ছিলেন, তিনি আসলে বিরক্ত ছিলেন, মা জোর করে নিয়ে গেছে দেখে। তো বাসের সবাই মজা করতে করতে যাচ্ছিল, তো তিনি খুব অকওয়ার্ড ফিল করছিলেন। তো মনে হলো অনেক বড় একটা জার্নির পর ফাইনালি তারা পিকনিক স্পটে অ্যারাইভ করেন। তো লোকেশন একটা পার্ক ছিল, বাট পার্কটা অনেক বড়, যেমন ওনারা আসলে একটা জঙ্গলের মাঝে ছিল, আর একটু হাইক করলে জঙ্গলটা ক্রস করলে বিচ পাওয়া যায় আর কি। ফাইনালি পিকনিক স্পটের সব সেট আপ করা ছিল, সব অ্যাক্টিভিটি স্টার্ট হলো। হ্যাঁ, এখানে উনি দেখেন যে পিকনিক লোকেশনটা অলরেডি মাঝখানে চলে গেছে, মানে ওই ফরেস্টের ঠিক মাঝামাঝি চলে গেছে, কিন্তু মাত্র 2টা পিকনিক রিজার্ভেশন স্পট বেশ পাশাপাশি, আর আশেপাশে আর কিছুই নেই। তো তাদের কমিউনিটির স্পটের পাশে হয়তো আরেকটু ইয়ার্ডস দূরে কিছু সামনে যে আরেকটা স্পট আছে পিকনিক, ওখানে তিনি নোটিস করেন একটা আফ্রিকান কমিউনিটি ছিল। এটা আফ্রিকান না, তারা আসলে ট্রাইবাল কমিউনিটি ছিল আফ্রিকার। তো ওরা অনেক কালারফুল ড্রেস পরে ওই জায়গাটায়, ট্রেডিশনাল রোবস পরে ওই জায়গাটাতে, বাংলায় যেভাবে বলা যায় আর কি, লং টাইপের ড্রেস, লম্বা ড্রেস, মাথায় একটা টুরবান বা মাথায় কিছু মুকুটের মতো লম্বা, যেভাবে ট্রাইবালরা পরে সেরকম কিছু একটা পরেছিল। ছেলে মেয়ে সবাই ছিল জায়গায়। তো কেমন একটা লং, যে জঙ্গলিরা যেমন নেকলেস টাইপের কিছু পরে, হাতে ব্রেসলেট, ওরকম লোকজন পরা ওইখানে। তো ওদের অ্যাপিয়ারেন্সটা অনেকটা দূর থেকে দেখলে নোটিসেবল, ক্যাচ করা যায়। তো তাদের কমিউনিটি পিকনিকে সবাই তাদের অ্যাক্টিভিটিস শো করছিল, মানে তারা সবাই মজা করছিল, সবাই গান গাচ্ছিল, নাচছিল, গেমস চলছিল। তো আসলে এগুলো তার ভালো লাগে না। উনি আন্নি আপু বলেছেন যে কেউ খারাপ ভাবে না, এটা তিনি পছন্দ করেন না। একটা পয়েন্টে জোহরের ওয়াক্ত চলে আসে, তো তিনি তার আম্মুর সাথে একটু মিউজিকের কাছে যেয়ে দূর থেকে গিয়ে নামাজ, মানে মিউজিক থেকে একটু দূরে যেয়ে নামাজটা পড়ে নেয় এবং একটা বেডশিটের উপরে নামাজটা পড়ে। তো তিনি সালাম ফেরানোর পর তিনি একটু কেমন ডিফারেন্ট ফিল করতে থাকেন। তিনি দেখেন ওই আফ্রিকান গ্রুপ থেকে একটা ছেলে, সেটার বয়স 9 থেকে 10 বছর হবে, সেটা ট্রাইবাল ড্রেস পরায় ওদের মতো। হিন্দু সাধুরা যেরকম 2টা কাপড়কে পেঁচিয়ে র্যাপ করে পরে, ওই সেটা ওরকম ভাবে পরা, বাট ওরটা একটু কালো কালার, একটু হাতাটা বের করা, বৌদ্ধরা যেরকম, বৌদ্ধ পণ্ডিতরা যেরকম ড্রেস পরে সেরকম। তো গলায় বড় বড় ব্রাউন কালারের বড় বড় নেকলেস, ছেলেটা একটু বেশি আনকমফোর্টেবল লাগছিল আসলে আন্নি আপুর। তো সে যেমন তাকিয়েছিল তার দিকে, ওইটা একবার তাকিয়েছিল, মুভ করছিল না। তো তিনি এবং তার ফ্যামিলি নামাজ পড়া শেষ করলো।
নামাজ পড়া শেষ করার পরে জিজ্ঞেস করলো যে এই তুমি কিছু চাও? তো ওই ছেলেটা অন্য একটা ল্যাঙ্গুয়েজে চিৎকার করে বলতে লাগলো, কিছু একটা বললো, আসলে সেটা বোঝা গেল না, এবং সে খুব রেগে গেল, যেন ওর অন্য ল্যাঙ্গুয়েজের কথাটা তার মাইন্ডে সামহ ট্রান্সলেট হয়ে গেছে আপুর মাইন্ডে। তিনি বুঝতে পারছিলেন ছেলেটা কি বলছে। তার কাছে আমি আপুর কাছে মনে হয়েছে ছেলেটা বলেছে তুমি যেটা করছো সেটা থামাও, তুমি আমাদের প্রার্থনা বা রিচুয়ালটাকে ধ্বংস করছো। এটা ওই মুহূর্তে আমি আপুর কাছে লাগতে থাকে, সেটা মাথায় হিট করে বসে যে ছেলেটা কি বললো সেটা তার কাছে ট্রান্সলেট হয়ে গেছে মাইন্ডে। তো আমি আপু কিছুক্ষণ কনফিউজ হয়ে বসেছিল। তো তার মা বলে এই কি বললো ছেলেটা, সেটা বিরক্ত হয়েছে না আমাদের নামাজ দেখে। আমি আপু বললো হ্যাঁ চলো। তারা আবার ব্যাক করে তাদের স্পটে। তিনি আসলে বোর ফিল করছিল। তো আন্নি আপু তার মাকে বললো যে আমি আমার ভাই বোনদের সাথে একটু চলো একটু বিচে হেঁটে আসি। ওইদিকে কোথায় না বললো বিচ আছে, ওইদিকে একটা কোথায় বললো বিচ আছে, ওই জায়গায় যাই। তো তারা আমি বললো ওকে, তোমরা তাড়াতাড়ি ব্যাক করে আসিও। তো তারা বলে ওকে ঠিক আছে। তো তারা ওখান থেকে বিচের দিকে রওনা দেয়। তো তিনি হঠাৎ দেখে যে ওই ট্রাইবাল গ্রুপটা রাউন্ড হয়ে দাঁড়িয়ে হাতে হাত ধরে, মাঝখানে একটা ছেলে। ইনফ্যাক্ট নামাজ শেষ করে সে যে ছেলেটার দিকে তাকিয়েছিল সেই ছেলেটার সাথেই আসলে এনকাউন্টার হচ্ছিল। ওই ছেলেটাই মাঝখানে দাঁড়িয়ে, এবং তার পাশে একটা বয়স্ক লোক। সেই বয়স্ক লোকটা এরকম লম্বা কাপড় পরে দাঁড়িয়েছিল। ছেলেটা একটা পোলের মধ্যে একটা স্টিক, মানে কাঠের একটা স্টিক, ওইটার কিছুর সাথে বাঁধা ছেলেটা, তো ওটাকে মাঝখানে রাখা। আর সার্কেলের যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো হয়তো বা কিছু একটা পড়ছে বা কিছু একটা করছে, আফ্রিকান ট্রাইবাল ল্যাঙ্গুয়েজে ওরা কিছু একটা বলছিল। তো তাদেরকে ওরা পাশ কাটিয়ে যায়, ওনারা পাশ কাটিয়ে বিচ খুঁজছিল আর কি তারা। তো ওরা ওই ক্রাউডটা ব্লক করে রেখেছিল আসলে তাদের রাস্তাটা যাওয়ার পথটা, মানে ওই যে ট্রাইবালরা। আর ওদের ওইরকম রিচুয়াল টাইপের কিছু শুনে ওনারা প্রার্থনা করছে বা কিছু একটা করছে, সেটাকে মাঝখানে বেঁধে আসলে ওনাদের কেমন একটা আনকমফোর্টেবল লাগতে থাকে, শরীরটা ভারী ভারী লাগতে থাকে। সেটা শুধু তারা না, তাদের ভাই বোনরাও ভারী লাগছিল। বেঙ্গলি কমিউনিটির সবাই এই জিনিসটা ফিল করছিল, শরীরটা ভারী হয়ে গেছে। এটা মাঝামাঝি, জুলাইয়ের মাঝামাঝি। তো ডিসেম্বরের স্নো পড়লে যেরকম বাতাস হয়, ওই সময় সেরকম একটা বাতাস বয়ে যেত। অল অফ আ সাডেন তাদের মাঝখানে সেরকম বাতাস বয়ে যায়। ওখানে 200+ মানুষ ছিল। একসাথে এটা ফিল করলে মনে হয় না কোনো ডাউট থাকার কথা। ওখানে 200+ মানুষ ছিল, সবার মনে প্রশ্ন জাগতে থাকে, হোয়াটস গোয়িং অন, কি হচ্ছে এখানে। ওনারা হিন্দি মিউজিক অফ করে দিল বোঝার জন্য যে আসলে কি হচ্ছে। তো আন্নি আপু এবং তার সিবলিংস ওই জায়গায় শকড হয়ে যায়, মানে অবাক হয়ে যায়। তারা তাকিয়ে আছে। তো তারা একটা মহিলাকে জিজ্ঞেস করলো এখানে কি হচ্ছে ওই ট্রাইবালদের মাঝখানে। তো সে বলল যে এটা আফ্রিকান অ্যাকসেন্ট, রিচুয়াল করছে, ওরা স্পিরিটকে ডাকছে, গড, স্পিরিটস। তো সে পয়েন্ট আউট করে দেয় যে ছেলেটা মাঝখানে আছে, ওই ছেলেটার মাঝখানে গড আসবে, ওরা মানে ঈশ্বর আসবে, ওকে ব্লেস করে দিবে, ওকে আশীর্বাদ করবে। তো ওনার ওই মহিলাটা আসলে ব্রোকেন ইংলিশ, ভাঙা ইংলিশ বলছিল। তো ওনারা বুঝলো যে ওইখানে হয়তো ওরা কোনো স্পিরিটস বা আত্মাকে ডাকছে বা আত্মাকে কল করছে। এটা 2011 দিকে ঘটনা। তো ওনারা ডিরেক্টলি বললো যে রিচুয়াল করছে। এটা শুনে তার ভাই এবং তার ভাইকে এবং তার বোনকে বললো যে চলো তাড়াতাড়ি আম্মুকে খুঁজি। তো ডিপ ভয়েসে কেউ কথা বলছে। তারা ঘুরে যখন তার মার দিকে ব্যাক করবে, ঘোরার সাথে সাথে তারা একটা ডিপ ভয়েস শুনে। এদিকে ওই তাদের কিন্তু রিচুয়াল চলছে, তারা কিন্তু ডাকছে, যেরকমটা প্ল্যান চ্যাট করে যেরকম ভাবে, ওরকম ভাবে ওরা কিছুটা করে চ্যান্টিং করছে আর কি, এবং কন্টিনিউয়াসলি করছে, অনেক জোরে জোরে শব্দ করে। তো তিনি যখন পেছনে তাকান দেখেন যে লোকটা ছিল, যে ছেলেটা ছিল মাঝখানে, এখন আর ছেলেটা বাধা নাই, সেটা আর্মটা কেমন একটা চারিপাশে, দুই পাশে ছড়ানো, আর ও বলছে কিছু একটা চোখ বন্ধ করে। তো চোখ বন্ধ, আর তিনি আর কিছু দেখছিলেন না, মানে আমি আর কিছু দেখছিলেন না, তিনি দৌড়তেন। মানে এখন ওই অবস্থায় ছেলেটার এই কন্ডিশন থেকে তিনি দৌড়তেন। আর তাদের পিকনিক স্পটে কেমন একটা বাতাস উড়ে চলে যাচ্ছিল ওই স্পটটার মধ্যে। আর চারিপাশে মানে যেই খাবারগুলো তারা নিয়ে গেছিল, যেসব জিনিস তারা নিয়ে গেছিল, বসার জিনিস, সব উঠছিল আকাশে, মানে বাতাসে উঠছিল। অ্যাবনর্মাল একটা বাতাস। এটা জুলাই মাস, এটা সামার টাইম, এটা শীতকাল না।
সিচুয়েশনটা আরো ভয়ঙ্কর হতে থাকলো। এটা তো ওই সময়টা দুপুরের দিকে, কারণ ফোনে কোনো ধরনের সার্ভিস কাজ করছিল না। সবাই বাসে উঠে গেল ভয়ে তাদের নিজেদের সেফটির জন্য, এবং তারা দেখে ওই মুহূর্তে ওই জায়গায় আকাশটা কেমন একটা গ্রে কালার বা অ্যাশ কালার হয়ে গেছে, কেমন একটা অন্ধকার ছেয়ে যাচ্ছে চারিপাশে, আর আকাশ থেকে কেমন বিজলি বা বিদ্যুৎ চমকাচ্ছে। হেভি রেইন, বৃষ্টি শুরু হয়ে গেল, ভীষণ বাতাস হচ্ছে, এবং একটা পর্যায়ে এটা চলতে চলতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। মানে জোহর থেকে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। কোনো ল্যাম্প পোস্ট ওয়ার্ক করছে না ওই জায়গাতে, এবং ওনারা লিটারেলি কোন জায়গায় আছে ওনারা জানে না অন্ধকার যখন হয়ে যায়, এবং কোনো ধরনের সার্ভিস পাচ্ছে না। এবং ওনারা সবাই চিন্তা করে যে ওই লোকগুলা বা ওই মানুষগুলা, আফ্রিকান ট্রাইবাল গুলা, ওইটা হয়তো বা কোনো ব্ল্যাক ম্যাজিকের জন্য ওরা ওই জায়গায় রিচুয়ালস করছে বা কোনো ভুডু প্র্যাকটিস করছে। তো তার মা বলে যে সূরা নাস আর ফালাক কন্টিনিউয়াসলি পড়তে থাকো। তো তারা পড়ছিল, বাট যা হচ্ছিল তার সামনে, সবার সামনে স্ট্রেন ছিল। মজার বিষয়, ওই কন্ডিশনটা চলা অবস্থায় বাসগুলো একটাও স্টার্ট নিচ্ছিল না। বাসগুলো দুইটা বাস ছিল, দুইটা বাসে কোনোটাই স্টার্ট নিচ্ছিল না। বেশ 20-30 মিনিট পর ফাইনালি তারপরে বাসগুলো স্টার্ট করে এবং তারা রওনা করেন। যখন তারা ওই পার্কের টেরিটরি থেকে বের হয়ে যায়, বের হওয়ার সাথে সাথে দেখে কোনো বৃষ্টি নাই, কিচ্ছু নাই, আর বৃষ্টি হচ্ছে না। মানে এতটুক টেরিটরির মধ্যে যে এই জায়গায় আসার পর বৃষ্টি হবে না, এটা তাদেরকে অবাক করে দেয়। সবার ফোন হঠাৎ করে সার্ভিস ব্যাক করলো, সাথে সাথে সবার ফোনে নেটওয়ার্ক ফুল। এটা ফিলিংস দিয়ে যতটা তিনি বলেছেন, আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য যে এই ধরনের জিনিসগুলো প্রত্যক্ষ করাটাও কিন্তু একটা চমৎকার বিষয়। আমি মনে করি যে এই এক্সপিরিয়েন্সটা হয়তো তাদের জন্য কষ্টকর, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা যারা করে ওই মুহূর্তে তারাই বুঝতে পারে যে কন্ডিশনটা কি। এবং তারা অনেস্টলি তিনি বলেছেন যেটা বেশ ভয়ঙ্কর ছিল ওই জায়গাটাতে, এবং তারা যে আসলে কিছু একটা প্র্যাকটিস করছিল ওই জায়গাতে, এটা ফর শিওর। এবং তারা একা না, তারা তো আরেকজন ট্রাইবালের কাছাকাছি ছিল। ওই জায়গায় শরীর ভারী বা এই জিনিসগুলো ফেস করেছে ওই মুহূর্তে পিকনিকে থাকা 200 জনের বেশি মানুষ একই সাথে ফেস করেছে। আলহামদুলিল্লাহ তিনিও তার ফ্যামিলি ওখানে সেফ ছিল, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি। কিন্তু তিনি জানেন না যে আর এতজন মানুষগুলোর মধ্যে কেউ এফেক্টেড হয়েছিল কিনা ওই ইনসিডেন্ট থেকে। আমি আপু, আপনার এক্সপিরিয়েন্স গুলো আমরা সবসময় চেষ্টা করছি আমাদের লিসনারদেরকে বলার জন্য। আপনার এক্সপিরিয়েন্স গুলো সুন্দর, মজার এক্সপিরিয়েন্স এবং কিছুটা ভয়ের। তো আমরা চাইবো আপনার আরো এক্সপিরিয়েন্স আমাদের লিসনারদেরকে শোনাতে, এবং আপনার লেখার জন্য আমরা ওয়েট করবো। আমি চেষ্টা করেছি বোঝানোর কথা, আশা করছি আমাদের লিসনাররা বুঝেছেন। এই ধরনের প্র্যাকটিসের কথা আমি শুনেছি, আমি শুনেছি এই লন্ডনে আসার পরে, যে অনেক আগে, কিছু সময় আগে বলতে গেলে আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, আমাদের ইউকেতে, আমি যেখানে আছি ইউকেতে বিভিন্ন জায়গায় এনশিয়েন্ট সিটিগুলোতে এই ধরনের ভুডু প্র্যাকটিস হতো, বা এই ধরনের মানুষকে দাঁড় করিয়ে ওরা প্র্যাকটিস করতো, বলি দিত। যাকে বলি দিত জানতো না, এমন বেওয়ারিশ মানুষকে বলি দিত জানতো না কেউ। লাশ নিয়ে ভুডু করতো, লাশ সামনে রেখে ব্ল্যাক ম্যাজিক করতো বহু এলাকায়। আমি জানি না কোন এলাকায়, তবে আমাকে কয়েকজন মুরব্বী বলেছেন। তো যেগুলো খারাপ সেগুলো শুনেছি আর কি। তো আমি আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আমরা হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলাই আছেন। আমার নাম রিপন, আমি লালমিহাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এটা রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আলম বিতিতর ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাসিন্দা। তার নাম হচ্ছে নাসিরউদ্দিন। তিনি আমাদেরকে এই ঘটনাটা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন ঘটনাটা আজ থেকে 14 বছর আগে, যখন সে সময় তার বয়স ছিল 34 বছর। তো তিনি গ্রামের মানুষদের জমিতে সেচের ডিজেল পাম্প চালানোর কাজ করতেন। তিনি হলো ডিজেল চালিত যে পাম্প আছে সেগুলো দিয়ে আসলে পানি সেচ দিতেন, বলতে ধান খেতে পানি দিতেন। তো এই কারণে তাকে বেশ রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত তাকে আর কি মাঠে থাকতে হতো। তো একদিন 12:30টার দিকে সেদিন হলো তিনি জমিতে এই সেচ দেয়া শেষ করে তিনি হলো মেশিন বন্ধ করে বাড়ির দেশে রওনা দেন। তো বাড়ি ফিরতে হলে প্রায় তাকে 1.5 কিলোমিটার পথ, যেটা হলো ওই ধান ক্ষেতের যে পথ, এটা বলা হয় আলপথ। তো এই আলপথ দিয়ে তাকে প্রায় 1.5 কিলোমিটার আলপথ পার হতে হয়। তো চারিদিকে শুধু ধান ক্ষেত, দূরে কয়েকটি তাল গাছ দেখা যায়, কোনো ধরনের মানুষের বসতি ছিল না। তো হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হলো পিছন থেকে আরেকজন মানুষের হাঁটার শব্দ আসতেছে। নর্মালি কিন্তু ওই আল দিয়ে হাঁটার সময়
এক ধরনের শব্দ হয়, তিনি সেই ধরনের শব্দ পাচ্ছিলেন। তো তিনি থেমে গেলেন এবং তিনি দেখলেন যে শব্দটাও থেমে গেল। তিনি আবার হাঁটা শুরু করলেন, আবার একই শব্দ। মনে হচ্ছিল কেউ যেন তার ঠিক পিছনে পা মিলিয়ে মিলিয়ে হাঁটতেছে। তিনি হঠাৎ ঘুরে দাঁড়ালেন, কিন্তু পিছনে কেউ নেই, চারিদিকে শুধু ফসলের মাঠ। তো তিনি ভাবলেন হয়তো নিজেরই পায়ের প্রতিধ্বনি হচ্ছে। তো আবার হাঁটতে শুরু করলেন। এবার আরেকটা অদ্ভুত বিষয় খেয়াল করলেন, তার ছায়া সামনে পড়ছে, কিন্তু মাটিতে দুটি ছায়া দেখা যাচ্ছে। একটি তার নিজের, আর একটা ছায়া লম্বা করে, যা কয়েক হাত দূর পর্যন্ত তার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি এটা দেখে ভয় পেলেন এবং থেমে গেলেন। আর দ্বিতীয় ছায়াটিও থেমে গেল। তিনি দ্রুত সামনে এগিয়ে গেলেন। তৃতীয় ছায়াটি একই গতিতে সামনে এগোতে লাগলো, কিন্তু আশেপাশে কোনো মানুষ ছিল না। এই ছায়া আসার তার ছায়াটা পড়ার কোনো প্রশ্নই আসে না। তো এখানে বলে রাখা ভালো, রাতটা ছিল যেহেতু চাঁদনি রাত, তো চাঁদনি রাতের সময় দেখা যায় যে ওনার ছায়া তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। তো এটা দেখে তার শরীর যেন ঠান্ডা হয়ে আসে। তিনি প্রচন্ড পরিমাণে ভয় পান এবং তিনি দৌড়াতে শুরু করেন। প্রায় আধা কিলোমিটার দৌড়ানোর পর গ্রামের প্রথম বাড়িগুলো তিনি দেখতে পান। ঠিক তখনই তিনি বুঝতে পারলেন দ্বিতীয় ছায়াটি আর তার সাথে দৌড়াচ্ছে না। সেটা এখন আর আশেপাশে তিনি দেখলেন এবং পিছনে ফিরেও তিনি তাকালেন এবং দেখলেন যে সেই ছায়াটার আর কোনো আর অস্তিত্ব নেই। এবং সেই সাথে তিনি হাঁটার সময় বা চলার সময় যে ধরনের সাউন্ড পাচ্ছিলেন, যারা পিছিয়ে পিছনে যে সাউন্ডটা পাচ্ছিলেন সেটাও নেই। তো তিনি প্রথমে এটা ভেবেছিলেন যে হয়তো এটা সাধারণ কোনো বিষয়। তো কিন্তু পরের দিন সকালে তিনি একটা বিষয় লক্ষ্য করলেন, তার ডান পায়ের গোড়ালিতে 5টি কালচে আঙ্গুলের দাগ দেখা দিচ্ছে, যেন কেউ শক্ত করে তার পায়ের মধ্যে চেপে ধরেছিল, এই ধরনের দাগ দেখা দিছে। তো তিনি সেখানে সেই দাগগুলো স্পর্শ করে দেখেন যে সেই দাগগুলোতে কোনো ধরনের ব্যথা বা কোনো কিছুই অনুভব হচ্ছে না। তিনি বুঝতে পারতেছেন না এই দাগগুলো কিভাবে তৈরি হলো। তো তিনি বিষয়টি বাড়িতে কাউকে জানাননি, ভাবলেন হয়তোবা কোথাও তিনি হয়তোবা ব্যথা পেয়েছেন বা কোনো কারণে হয়তো দাগগুলো ভেসে উঠেছে বা এটা কোনো কারণে হয়েছে আর কি। যেহেতু তিনি দিনের পর দিন রাতের বেলা শেষে কাজ করেন, তো হয়তো এই কারণে হয়েছে। তো এরপর তিনি সেদিন সারাদিন কাজ শেষ করে এবং রাতের বেলা পুনরায় তিনি সেই ধান খেতে পানি দিতে যান। তো দেখা যায় যে দিনের বেলা তিনি অন্যান্য কাজ করেন এবং রাতের বেলা যে জমিগুলো আছে প্রত্যেকটা জমিতে তিনি তার মেশিন দিয়ে পানি দেন। তো সেদিনও তিনি পানি দেন এবং পানি দিতে দিতে বেশ রাত হয়ে যায় এবং প্রায় রাত সেদিন 2টার সময় তিনি বাসায় আসার সিদ্ধান্ত নেন। এবং তিনি একই অনুভব করেন, তিনি যখন বাসায় আসতেছিলেন সে সময় তিনি অনুভব করেন তার পিছনে কেউ যেন তাকে ফলো করে হাঁটতেছে। আবার আগের মতোই তিনি দেখতে পান তার পিছনে কেউ যেন হেঁটে আসতেছে এবং তার ছায়া তার সামনে পড়তেছে। তো এটা দেখে তিনি আবার গত রাতের কথা মনে পড়ে এবং তিনি প্রচন্ড পরিমাণে ভয় পান এবং তিনি এক সেকেন্ড দেরি না করে তিনি বাড়ির দিকে দৌড়াতে থাকেন। তো দৌড়াতে তিনি যখন সেই এলাকার কাছাকাছি চলে আসেন, বাড়ি ঘরগুলো যেখানে দেখা যায় সেই পর্যন্ত চলে আসেন, ততক্ষণে তিনি পিছনে তাকান এবং দেখতে পান যে কোনো কিছুই নেই এবং সেই ছায়াটাও এখন আর তাকে ফলো করতেছে না। তো তিনি বাসায় যান এবং তার বিষয়টাকে তার স্ত্রীকে বলেন, নাসরুদ্দিন ভাই ওনার স্ত্রীকে বলেন যে আমার সাথে এই ধরনের বিষয়গুলো গত 2 দিন ধরে হচ্ছে। তো ওনার স্ত্রী বলেন যে দেখো এটা হয়তোবা কোনো খারাপ জিন হতে পারে, তুমি কোনো হুজুরের কাছে পানি পড়া নাও। তো রাসেল ভাই উনি পরের দিন সকালবেলা একজন হুজুরের সাথে দেখা করেন এবং তাকে সমস্ত ঘটনা বলেন যে হুজুর আমার সাথে এই ধরনের বিষয়গুলো হচ্ছে। তো সেই হুজুর বলেন যে আসলে তোমাকে যেটা ফলো করতেছে ওটা একটা খারাপ জিন ছিল। তুমি একটা কাজ করতে পারো, তুমি আসার সময় অবশ্যই তুমি রাস্তা ঘুরে আসবা, যেদিক দিয়ে আসো সেদিক দিয়ে আসার দরকার নেই। তো রাসেল ভাই উনি এরপর থেকে ওই যাওয়ার সময়, যেহেতু দিনের বেলা উনি আসলে ভয় তেমন কাজ করে নাই, তো দিনের সময় তিনি একই রাস্তা দিয়ে গিয়েছেন এবং রাতে যখন পানি দেওয়া শেষ করে তিনি আবার দেখা যায় ওই একই রাস্তা দিয়ে না এসে উল্টা একটা রাস্তা দিয়ে এসেছেন, যদিও বা ওদিক দিয়ে আসতে গেলে প্রায় তাকে 2 কিলোমিটার হাঁটতে হয়। তো উনি দেখা যায় আধা কিলোমিটার বেশি হাঁটতে হয়। তো তিনি যেহেতু এই বিপদ থেকে আসলে তাকে নিরাপদে থাকার জন্য আসলে তিনি সেই রাস্তা দিয়েই যাওয়া আসা শুরু করেন। এটা আসলে যেহেতু তিনি ওই মানুষদের খেতে পানি দেন, তো যার কারণে দেখা যায় তাকে দিনের কাজ শেষে রাতের বেলা পানি দিতেই হতো, এই কারণে তিনি আসলে পানি সেচ দিতে চেতেন। তো এইরকম করে যখন তিনি সেই হুজুরের কথা পরামর্শে প্রায়
এক সপ্তাহখানেক তার সাথে কোনো ধরনের সমস্যা হয়নি, তিনি একদম স্বাভাবিকভাবেই যাওয়া আসা করতেছেন। এবং রাসেল ভাই এক সপ্তাহ পর তার কাছে মনে হলো যে হয়তোবা সেই অবয়বটা এখন বা সেই খারাপ জিনটা হয়তো তাকে ভুলে গেছে বা তার পিছু হয়তো আর নেবে না। তো এই চিন্তা ভাবনা করে তিনি এক সপ্তাহ পর ওই যে রাস্তা দিয়ে এর আগে যাওয়ার সময় তার সমস্যা হয়েছিল, আসার সময় সমস্যা হয়েছিল, তিনি সেই রাস্তা দিয়ে আসার সিদ্ধান্ত নেন এবং ভাবেন যে হয়তো আজকে আর কিছু হবে না। কিন্তু রাসেল ভাই এটাই ছিল তার জীবনের সব থেকে একটা বড় ভুল। তো তিনি সেই রাস্তা দিয়ে আসার সময় তিনি একই রকম ফিল অনুভব করতে শুরু করেন, মনে হচ্ছে যে তার পিছনে কেউ আসতেছে এবং সেই মানুষটার বা সেই জিনটার একটা বড় অবয়ব তিনি তার পিছনে দেখতে পাচ্ছেন। আজকে অবয়বটা তার কাছে অনেক স্পষ্ট, মনে হচ্ছে যে তার যে ছায়াটা পড়তেছে সেই ছায়া থেকে সেই ছায়াটা অনেক স্পষ্ট। তিনি দেখতে পাচ্ছেন সেই ছায়াটা আগের থেকে এর আগে যেরকমটা তিনি দেখেছেন তার থেকে এটা বিশাল বড়, এবং সেই ছায়ার মধ্যে আজকে তিনি দুটো শিং দেখতে পাচ্ছেন। তো এটা তিনি প্রচন্ড পরিমাণে ভয় পান এবং তিনি যখনই পিছনে তাকান, রাসেল ভাই এর আগে যখন তিনি ছায়া দেখেছিলেন এবং যখন পিছনে তাকিয়েছিলেন তখন তিনি কোনো কিছুই দেখতে পাননি, কিন্তু আজকে যখনই তিনি পিছনে তাকান তিনি বেশ অবাক হয়ে যান। তার কাছে মনে হয় যে একটা গাছ সমান একটা ছায়া তার পিছনে দাঁড়িয়ে আছে। যখনই তিনি কাল্লা তুলে উপরের দিকে তাকান, মাথা তুলে উপরের দিকে তাকান, তিনি দেখতে পান সেই ছায়াটা বিশাল বড়, তার থেকে প্রায় 10 গুণ লম্বা একটা ছায়া একটা কালো অবয়বের মধ্যে দাঁড়িয়ে আছে এবং তার মাথার মধ্যে বিশাল বড় দুটো শিং। তো এটা দেখে তিনি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান এবং রাসেল ভাই সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। এরপরে যখন সকালবেলা তাকে ওই আশেপাশে যারা ধান খেতে পানি নেন, তো তারা যখন তাদের ধান খেতে আসেন এবং দেখতে পান যে নাসিরউদ্দিন ভাই উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, তো ওনাকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারেন এটা তো নাসিরউদ্দিন। তো ওনাকে ওনার বাসায় নিয়ে যাওয়া হয় এবং রাসেল ভাই বাসায় নিয়ে যাওয়ার পর যখন তাকে জ্ঞান ফেরানো হয় তো তিনি সমস্ত ঘটনা বলেন এবং সেই হুজুরকে তলব করা হয় এবং সেই হুজুর আসেন যিনি আসলে ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে মানা করেছেন, অন্য রাস্তা যাওয়া আসা করতে বলেছেন, এবং তিনি আসেন এবং বলেন যে তোমাকে আমি বারবার বলেছি যে ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করিও না, কিন্তু তুমি এটা মানলে না। তো রাসেল ভাই ওই সেদিন হচ্ছে সেই হুজুর তাকে পানি করে দিয়ে যান, কিন্তু রাসেল ভাই পানিকে খাওয়ার পরও তার কোনোভাবেই জ্বর কমতেছিল না। তিনি এতটাই অসুস্থ হতে শুরু করেন, তার দিনকে দিন যেন শরীরের ওজন কমতে থাকে। তিনি মোটামুটি সুঠাম দেহে ছিলেন, তিনি নিয়মিত যদি কাজ করেন তো দেখা যায় যে তিনি মোটামুটি সুঠাম দেহে ছিলেন। কিন্তু রাসেল ভাই এই ভয় পাওয়ার পর তিনি এত পরিমাণ শুকিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে যে তার প্রতিদিনই যেন 1 কেজি ওজন কমে যাচ্ছে। এরকম করে রাসেল ভাই 1 সপ্তাহ পর তিনি প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে যান, তার শরীরে এত পরিমাণ জ্বর। এর মাঝেও তো হুজুরকে প্রায় 3-4 দিন ডেকে আনা হয়েছে, কিন্তু হুজুর যাই করে না কেন কোনো কিছু যেন কাজে আসতেছিল না। তিনি অসুস্থ দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছেন। তো এক সময় সেই হুজুর বলেন যে হয়তোবা এই খারাপ জিনটা তিনি তাড়াতে পারতেছেন না, বা তার হলো পানি পড়া বা হলো আমলগুলো কাজে দিচ্ছে না, বা এগুলোর থেকেও সে হয়তোবা সে অনেক শক্তিশালী, যার কারণে হয়তোবা এগুলোতে সে ভয় পাচ্ছে না। তো আপনাদের উচিত একজন ভালো কবিরাজকে দেখানো। তো রাসেল ভাই এরপর নাসিরউদ্দিন ভাইকে একজন ভালো কবিরাজকে দেখানো হয়, কিন্তু কবিরাজ যা বলেন এটা শোনার জন্য তার ওই নাসিরউদ্দিনের পরিবারের কেউ মোটেও প্রস্তুত ছিল না। নাসিরউদ্দিন ভাইয়ের পরিবার জানতে পারেন নাসিরউদ্দিন ভাইকে কালো জাদু করা হয়েছে। সেই তান্ত্রিক জানায় তাকে কালো জাদু করা হয়েছে এবং তার পিছনে একটা খারাপ একটা জিন লিখে দেওয়া হয়েছে। এই জিনটা নাসিরউদ্দিন ভাইয়ের নাকি রক্ত শুষে খাচ্ছে, যার কারণে তার ওজন কমে যাচ্ছে এবং এর পরিণতি মৃত্যু ঘটবে। তো তখন নাসিরউদ্দিন ভাইয়ের পরিবার সেই তান্ত্রিককে বলা হয় যে আপনার যা কিছু প্রয়োজন, যত টাকা লাগে আমরা দিব, আপনি দয়া করে নাসিরউদ্দিন ভাইকে সুস্থ করুন। তো পরবর্তীতে সেই কবিরাজ তার রোকাইয়া শুরু করেন এবং তিনি সফলও হন। এবং সেই যখন ওই জিনটাকে তিনি বসে নিয়ে আসেন এবং জিজ্ঞেস করেন যে কেন তার ক্ষতি করতেছে, তখন সেই জিনটা বলে যে আসলে সে ইচ্ছাকৃতভাবে এটা করতেছে না, তাকে আসলে এগুলো করতে বাধ্য করা হচ্ছে। কিন্তু রাসেল ভাই সেই জিনটা কখনোই আসলে স্বীকার করেনি যে কে তাকে বাধ্য করতেছে বা কে এই খারাপ কাজগুলো করতেছে, কালো জাদুটা করতেছে কে, সেটা আসলে কিছু বলেনি এবং সেই তান্ত্রিকও বলেনি। এবং তিনি এটা আসলে কেন বলেনি সেটা নাসিরউদ্দিন ভাই আসলে জানেন না, বা তিনি অনেক চেষ্টা করেছেন জানার জন্য কিন্তু জানতে পারেননি। তো পরবর্তীতে সেই তান্ত্রিক হলো সেই জিনকে জিজ্ঞেস করে যে কিভাবে কালো জাদু করা হয়েছে। তখন ওই তান্ত্রিকটা জানায় যে, বা ওই জিনটার মাধ্যমে তান্ত্রিক জানতে পারে যে
যে কালো জাদু করেছে সে নাকি ওই নাসিরউদ্দিন ভাই যে রাস্তায় যাওয়া আসা করেন, বিশেষ করে তার ওই সে পাম্প, যে ডিজেল চালিত যে পাম্পটা আছে, ওই পাম্পটা রাস্তার মধ্যে সে নাকি ওই নাসিরউদ্দিন ভাইয়ের ব্যবহার করা জিনিসপত্র দিয়ে কালো জাদু করে সে রাস্তার মধ্যে পুঁতে রেখেছে, এবং সেই পুঁতে রাখা জিনিসের উপর পাড়া দেওয়ার কারণেই সেটা নাকি সেই কালো জাদুটা সক্রিয় হয়েছে। তো এরপর থেকে সেই জিনটা আর কি তার পিছনে লেগেছিল। তো এরপর সেই তান্ত্রিক আর কি সেই জিনটাকে চলে যেতে বলে, কিন্তু প্রথমত সে রাজি হয়নি, কিন্তু পরে যখন তাকে মৃত্যুর ভয় দেখানো হয়, যখন ওই তান্ত্রিক ওই জিনটাকে বলে যে যদি তুমি চলে না যাও তাহলে তো কিন্তু তোমাকে আমি মেরে ফেলবো। তো দেখা যায় যে ওই তান্ত্রিক খুবই শক্তিশালী ছিল, এই কারণে তিনি ওই তার জিনটা আসলে চলে যেতে বাধ্য হয়, এবং পরবর্তীতে নাসিরউদ্দিন ভাই সুস্থ হতে থাকে। এবং এরপর নাকি তিনি আবারও পুনরায় অসুস্থ হয়েছিলেন, এবং সেই তান্ত্রিকের মাধ্যমে তিনি রুকাইয়া নেন, এবং পরবর্তীতে আল্লাহর রহমতে তিনি সুস্থ হন। তো এটাই ছিল নাসিরউদ্দিন ভাইয়ের ঘটনা, যেটা তিনি ওই জমির মধ্যে ধানের জমিতে পানি দেওয়ার সময়, সেচ পাম্প দিয়ে পানি দেওয়ার সময় তিনি এই ধরনের একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন, যেটা তার জীবনটাকে আসলে পুরো একটা পাল্টে দিয়েছে। এরপর থেকে তিনি আর কখনোই রাতের বেলা জমির মধ্যে পানি দেওয়ার সাহস পাননি। তিনি যতদূর চেষ্টা করেছেন দিনের বেলাতেই পানি দেওয়ার। তো এরপরে তিনি তার মেশিনটা বিক্রি করে ফেলেন, এবং এখন তিনি অন্য কাজে নিযুক্ত আছেন, বলতে অন্য কাজ করেন। ওই সেচ পাম্পের কাজটা তিনি একদম বাদ দিয়ে দিয়েছেন। তো রাসেল ভাই, এটা ছিল নাসিরউদ্দিন ভাইয়ের ঘটনা, যেটা তিনি আমাকে শেয়ার করেছেন রংপুরের গঙ্গাচড়া এলাকা থেকে, কুতুবপুর গ্রাম থেকে। তো আমার কাছে ঘটনাটা বেশ ভালো লেগেছিল, যার কারণে আপনার কাছে শেয়ার করা, লিসেনারদের কাছে শেয়ার করা। আমি জানি না ঘটনাটা কতটুকু ভালো হয়েছে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি নাসিরউদ্দিন ভাইয়ের মতো করে ঘটনাটা শেয়ার করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রবিউল বিন আব্দুর রব। উনি যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন তিনি তারই একজন সহকর্মী, তার নাম মোহাম্মদ ফয়সাল মুন্সি। তার বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নে। এই যে ফয়সাল মুন্সি ভাই, উনি 2017 সালে উনি অবৈধভাবে দালালের মাধ্যমে মালয়েশিয়াতে গিয়েছিলেন। দালাল ওনাকে টুরিস্ট ভিসা দিয়ে মালয়েশিয়াতে নিয়ে যায়। উনি জেনে শুনেই যান, এমনটা না যে দালাল তাকে মিথ্যা কথা বলে অবৈধভাবে নিয়ে গেছে। দালাল বলেছিল এটা কিন্তু অবৈধ, টুরিস্ট ভিসায় যাবা, ঝামেলা হবে, কিন্তু এভাবেই যেতে হবে। তো উনি রাজি হয়েছিলেন। দালাল এয়ারপোর্টে যাওয়ার পর এক বাঙালি ব্যক্তি ওনাকে রিসিভ করে। দালাল ওনাকে ফোনের মাধ্যমে জানায় যে এই ব্যক্তি নাকি এই ফয়সাল মুন্সি ভাইকে কাজ দেবে। সেই তার এখানকার মালিক, অর্থাৎ উনি মালয়েশিয়া এয়ারপোর্টে যখন গিয়েছেন তখনই এই ব্যক্তি তাকে রিসিভ করেছেন। মালয়েশিয়াতে যাবার পর উনি যেখানে ওঠেন, জায়গাটার নাম হচ্ছে বাতু সিমবিলান। সেখানে একটি বিশাল জঙ্গলের পাশে একটি কোম্পানি তাদের প্রজেক্টের জন্য ভবন তৈরি করছিল। সেখানে ওই কোম্পানির প্রজেক্টের কনস্ট্রাকশনের কাজে লাগিয়ে দেওয়া হয়। আসলে এখানে পুরো পন্থাটাই ছিল অবৈধ। আর এখানে তার যে মালিক, সে মালিক আবার বাঙালি। সেখানে যাওয়ার পর আসলে অনেক ধরনের ব্যাপারগুলো ঘটে, সেগুলোর উনি বলেন নাই। তো জঙ্গলের পাশেই ওনাকে একটি বাসা দেওয়া হয় থাকার জন্য। সেখানে এই ফয়সাল মুন্সি ভাইয়ের এলাকার একটা ছেলেও থাকতো তাদের ওখানে আর কি। প্রথম অবস্থায় ভালোই যাচ্ছিল দিন, কিন্তু যে মালিকের অধীনে উনি কাজ করতেন তিনি ওনাকে বলে দিয়েছিলেন যে তুমি বাসাতেই থাকো, সমস্যা নাই, কিন্তু যেহেতু তুমি অবৈধ পন্থায় আসছো, পুলিশ মাঝে মধ্যে ঝামেলা করতে পারে। যখন পুলিশ রেইড অভিযান চালাতে আসবে আমি তোমাকে আগেই বলে দিব, তখন সেদিন রাতে তুমি বাসায় থাকতে পারবা না, ওই জঙ্গলের ভিতরে বিছানা করে শুয়ে থাকবা। এ কথা কিন্তু আগে ভাগে জানিয়ে দেওয়া হলো তাকে। এদিকে ওনার বন্ধু, অর্থাৎ ওনার সাথে যে বন্ধু থাকতো, সেও অবৈধভাবে এসেছিল। সে তাকে জানায় যে হ্যাঁ রে বন্ধু, মাঝে মাঝেই পুলিশ সাথে এই রেইড দেয়, অভিযান চালায়, যদি এমনটা আমরা আজ করতে পারি তাহলে আমরা জঙ্গলে গিয়ে থাকি। জঙ্গলে ওনাদের একটা ছোট্ট ঘর তৈরি করা ছিল, শুধু একটা না, বেশ কয়েকটা ঘর তৈরি করেছে। ওনার মতো যারা এরকম অবৈধভাবে আসছে মালয়েশিয়াতে, তারা ওইভাবে পলিথিন দিয়ে ছোট ছোট ঝুপড়ির মতো করে ছিলেন আর কি। তো এইভাবে কেটে যায় 15 দিনের মতো কাজ করছেন, বাসায় থাকছেন, ভালোই যাচ্ছিল। 15 দিন বা 16 দিনের মধ্যে হঠাৎ করে একদিন মালিক বললো এই আজকে রাতে পুলিশ অভিযান চালাতে পারে, তোমরা জঙ্গলে গিয়ে থেকো। উনি একদিন দিনের বেলা গিয়ে জায়গাটা দেখে এসেছিলেন, জঙ্গলে যেখানে আর কি থাকার জায়গা। তো জঙ্গলের মাঝে ঘরটা পলিথিন দিয়ে তৈরি ছিল, দেখতে একটা নৌকার উপর যে ছাউনি দেওয়া হয় ওই রকম। সারাদিন কাজ শেষে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে উনি ওনার বন্ধুকে বললেন আমি জঙ্গলের পাশে
একটা দোকান আছে, সেই দোকানে কিছুক্ষণ বসবো, তারপর সেখানে যাব। তুই গিয়ে সেখানে শুয়ে থাকিস, আমি চলে যাবো, তুইও চলে আসিস। এই বলে উনি সেই দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উনি সেই দোকানে গিয়ে চা সিগারেট খেলেন। ওনার তো সিগারেট খাওয়ার আগে থেকে বদভ্যাস ছিল। এরপর একটা সফট ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। তখন রাত 11টা কি 11:30 মতো হবে। উনি মনে মনে ভেবেছিলেন ওনার বন্ধু তো সেখানে গিয়ে শুয়ে আছে, সমস্যা হবে না, চলে যাই। এখানে একটা কথা বলে রাখা ভালো, উনি যে কোমল পানীয়টা খাচ্ছিলেন সেটা খেলে নাকি একটু ঘুম ঘুম ভাব চলে আসে। জঙ্গলের দুই পাশে ঢালু ছিল, মাঝখানটা উঁচু ছিল, নিচ থেকে উপরের দিকে উঠতে হতো, আর জঙ্গল থেকে বেশ ভেতরেই ছিল সেই থাকার খুপড়িটা। অনেকক্ষণ হাঁটার পর যখন উনি জঙ্গলের সেই খুপড়িতে পৌঁছালেন, উনি অবাক হলেন, দেখলেন ওনার বন্ধু সেখানে নেই। কি ব্যাপার, সে তো বলেছিল যে সে এখানে এসে ঘুমিয়ে থাকবে, কিন্তু এখন এসে দেখা গেল যে সে নাই। এটা হইলো কিছু? উনি তো ভাবতে লাগলেন আমি একা থাকবো নাকি চলে যাব। আসার সময় তো হেঁটে চলে এসেছি, কিন্তু একা একা যে বাসা পর্যন্ত যাব, কেমন কেমন ভয় ভয় লাগতেছে। আর ওই কোমল পানীয়টা খাওয়ার কারণে ওনার একটু ঘুম ঘুম ভাবও চলে এসেছিল। তাই উনি ভাবলেন যে এতদূর হেঁটে না গিয়ে যেহেতু এসেছি, ঘুমিয়েই থাকি এখানে। এগুলো ভেবে উনি ঘরে গিয়ে শুয়ে পড়লেন। সেখানে আগে থেকে কাঁথা বালিশ রাখা ছিল, কারণ যেহেতু প্রায় সময় এখানে আসতে হয়, তাই সবকিছু রেডি রাখা হতো, যেন যে কোনো সময় এখানে চলে আসা যায়। এখানে আসা দেখা গেল যে কাঁথা বালিশ না, আবার কাঁথা বালিশ আনতে নিচে যাবেন, তখন যদি পুলিশ ধরতে আর এক ঝামেলা। এই জন্য পার্মানেন্টলি এখানে কাঁথা বালিশ রাখাই থাকতো, মানে পার্মানেন্টলি এখানে রাখতেই হতো। ঘরে গিয়ে যখন উনি শুয়ে পড়েছেন, প্রায় ঘুম এসেই যাচ্ছিল, এমন সময় মনে হলো বাইরে কেউ বিশাল বড় বড় পাথর ওনাদের চতুর্দিকে, বা ওনাদের যে ঘর, সেই ঘরের চতুর্দিকে ফেলছে। কি সে শব্দ, ধপাস ধপাস করে শব্দ হচ্ছে, দ্রুম দ্রুম করে শব্দ হচ্ছে। উনি তো বেশ ভয় পেলেন, ভাবতে লাগলেন কি এভাবে পাথর নিক্ষেপ করছে কে। অনেকক্ষণ যাবত এমনটা চলার পরই ভাবলেন দেখি তো বাইরে কি হচ্ছে। এটা দেখার জন্য উনি ঘর থেকে বাইরের দিকে ভয়ে ভয়ে উকি দিলেন। তখন উনি দেখলেন বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, এক গাছ আর এক গাছের সাথে আঘাত খাচ্ছে। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে, এত ঝড় হচ্ছে অথচ ওনার সেই পলিথিনের বেড়া দিয়ে তৈরি খুপড়িতে কোনো আঘাতই করছে না। অথচ এমন ঝড়ে উনি সহ ওনার খুপড়িটা বহুদূরে উড়ে চলে যাবার কথা। উনি তো ভয়ে খুপড়ির ভিতরে ঢুকে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়লেন। অনেকক্ষণ যাবৎ বাইরে এমনটা চলতে লাগলো, একদিকে ঝড় অন্যদিকে ঢিল মারছে। একসময় সেই ঝড় এবং ঢিল মারা থেমে গেল, মনে হলো পরিবেশটা শান্ত হয়ে গেল। একটা সময় ওনার চোখে ঘুম চলে আসলো, তখন ঘুমিয়ে গেলেন। ওনার যখন ঘুম ভাঙলো তখন সকাল হয়ে গেছে। বাইরে বের হয়ে দেখেন কোথায় ঝড় কোথায় ঢিল, কিছুই নেই। তখন বুঝতে পেরেছিলেন ওনাকে ভয় দেখানোর জন্য হয়তো এমন কিছু করেছিল কোনো অশরীরী। যাই হোক, সেখান থেকে যখন বাসায় আসে তখন বন্ধুকে বলেন, কি রে তুই গতকাল রাতে সেখানে গেলি না কেন? তো বন্ধু বলে, খাবার দাবার শেষ করে শরীরটা তেমন ভালো লাগছিল না, তাই ঘরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম যে একটু পরে উঠে যাব, কিন্তু ঘুমটা এত গভীর হয়ে গেছে আর উঠতে পারি নাই। আর তাছাড়া গতকাল রাতে পুলিশ অভিযান চালাতে আসেনি। এরপর সে ওনার কাছে গতকাল রাত্রে না যেতে পারার কারণে বারবার ক্ষমা চাইতে লাগলো। তো উনি বলেন, আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, এরকম তো হতেই পারে। তারপর রাতে যে ঘটনাটা ঘটেছিল উনি ওনার বন্ধুকে সব ঘটনা খুলে বললেন। সে তখন ওনাকে বললেন যে এখানে তো এরকম ঘটনা প্রায়ই ঘটে, তেমন কিছু হয় না, খালি ভয়ই দেখায়, আরে জঙ্গলে তো এরকম কিছু থাকেই। তো এই ছিল মালয়েশিয়াতে যাবার পর প্রথম অভিজ্ঞতা। এরপর কেটে যায় প্রায় 1 বছর। মাঝে মধ্যে সেই জঙ্গলের ছোট খুপড়িতে গিয়ে থাকতেন, কিন্তু এরপর আর কখনোই ওনার সাথে এমনটা হয়নি। ওই একবারই হয়েছিল। 1 বছর সেখানে কাজ করার পর সেখানে যে কনস্ট্রাকশনের কাজ ছিল সেটা শেষ হয়ে যায়, সেই মালিকও ওনাকে ছেড়ে দেয়। কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে যাওয়ার পর ওনার বন্ধু ওনাকে বললো, চল একটা জায়গা আছে যেখানে আমার পরিচিত একজন ভাই আছে, সেখানে চলে যাই। এরপর উনি ওনার বন্ধুর সাথে সিমোনিয়া নামক এলাকায় চলে যান। আর এই জায়গাটা কাজাং শহরের ভেতরে। এই কাজাং শহরটি পরে সেলাঙ্গর প্রদেশে, আর সেলাঙ্গর প্রদেশ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠেই অবস্থিত। সেখানে গিয়ে সেই ভাইয়ের সাথে দেখা হয়, এরপর অনেক কথাবার্তা হয়। তারপর সেই ভাই বলল যে আমরা এখানে একটি পার্কের ভেতরে বড় চাইনিজ কবরস্থানে কাজ করি, তোমরা যদি আমাদের সাথে সেখানে কাজ করো তাহলে আমি আমার মালিকের সাথে কথা বলে দেখতে পারি। ওনারা তো এক বাক্যে রাজি হয়ে গেলেন, কাজ কাম নাই, কি করবেন, রাজি হতেই হবে। এরপর সে বড় ভাই মালিকের সাথে কথা বলে ওনাদেরকে সেখানে একটা কাজের ব্যবস্থা করে দিলেন। যেদিন উনি প্রথম কাজে যান, দেখতে পেলেন ওনাদের বাসা থেকে কবরস্থানটা খুব বেশি দূরে নয়। এটা মূলত একটা বিশাল পার্ক, পার্কের ভেতরে সবকিছুই আছে, যার ভেতরে বড় একটা কবরস্থান রয়েছে। পার্কের নাম বলেন নাই, কেননা এখানে অনেক পরিচিত বাংলাদেশি ভাইরা কাজ করেন, নাম বললে তাদের কিছু সমস্যা হতে পারে।
এই কারণেই নামটা বলেন নাই। তো ভেতরে ঢোকার পর উনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হলেন। এটা অনেক বড় কবরস্থান। এই পার্কটি একটি দর্শনীয় স্থান। বিভিন্ন দেশ থেকে মানুষজন এখানে ঘুরতে আসে। পার্কের ভেতরে সবকিছু ঘুরে ঘুরে দেখেন। এই পার্কের ভেতরে ভ্রমণ করতে আসা মানুষরা দেখতে পায় বিশাল স্বর্ণালী ড্রাগন আকৃতির কোলম্বেরিয়াম, সুচারু নকশায় নির্মিত কবরস্থান, নীরবতা ভরা, গাছপালার মাঝে মাঝে রহস্যময় ছায়া এবং আলোয় ভাসমান অদ্ভুত এক পরিবেশ। এর আগে উনি এত বড় পার্ক আর কবরস্থান কখনোই দেখেননি। এটা যে কত বড় হবে সেটা আর উনি আসলে বলতে পারছেন না, তবে এতটুকু বলতে পেরেছেন যে সেখানে 2 বছর মতো কাজ করেছেন। এই 2 বছরের মধ্যে পুরো পার্কটি ঘুরেই ওনারা দেখতে পারেনি, এত বড় পার্ক। ছুটির দিন ব্যতীত তেমন একটা ঘুরতে পারতেন না, তাই হয়তো বা পুরোপুরি ঘুরতে পারেননি। এই পার্কটি মূলত মালয়েশিয়ার চীনা সম্প্রদায়ের জন্য তৈরি, তাই এখানে সেসব মানুষকে কবর দেওয়া হয় বা দাহ করা হয় যারা চাইনিজ, আর তাদের মধ্যে বেশিরভাগই বৌদ্ধ, তাও ধর্মাবলম্বী, কনফুসীয় মতাবলম্বী। কিছু ক্ষেত্রে খ্রিস্টিয়ান চীনারাও এখানে সমাধিস্থ বা দাহ হন। সমাধি করার ব্যবস্থা আছে, দাহ করার ব্যবস্থা আছে। এটি মালয়েশিয়ার একটি বেসরকারি ও বাণিজ্যিকভাবে পরিচালিত কবরস্থান, তাই সরকারি মুসলিম কবরস্থানের মতো ধর্মীয়ভাবে এটা সীমাবদ্ধ নয়। তবে মূল টার্গেট ক্লায়েন্ট চীনা ঐতিহ্য ও প্রথা অনুসরণকারী যে পরিবারগুলো, তারাই এখানকার ক্লায়েন্ট। মারা গেলে তাদেরকেই এখানে সমাহিত করা হয় বা দাহ করা হয়। এই পার্কে যে কবর দেওয়া হয় সেগুলোর অধিকাংশই মালয়েশিয়ার প্রেক্ষাপটে অত্যন্ত বিলাসবহুল ও ভিভিআইপি পর্যায়ের বলে গণ্য হয়। সেখানকার এই ভিভিআইপি কবরস্থানগুলোতে সাধারণ কবরস্থানের মতো শুধু একটি মাটির গর্ত থাকে না, বরং প্রতিটি প্লট সুচারুভাবে ল্যান্ডস্কেপিং করা, ঘাসের কার্পেটের মতো সবুজে ঢাকা, চারপাশে পাথরের সীমানা এবং সূক্ষ্মভাবে তৈরি নকশা থাকে। অনেক সমাধিতে মার্বেল বা গ্রানাইটের হেডস্টোন, সোনালী বা কালো রঙের খোদাই করা নাম ফলক, যেটাকে এপিটাফ বলা হয়, এবং কবরের চারপাশে ছোট ছোট স্মৃতিস্তম্ভ থাকে। গ্রানাইটের কাজ তো সেখানে থাকেই। তো পরিবারের জন্য পারিবারিক সমাধি কম্পাউন্ড দেওয়া হয়, যাতে একসাথে একাধিক প্রজন্মের কবর থাকে। চারপাশের দেয়ালে বিশেষ চিহ্নিত সীমানা থাকে। অবস্থানগত দিক থেকেও এই কবরগুলো সাধারণ পার্কের সবচেয়ে উঁচু বা সৌন্দর্যময় অংশে থাকে, যেখান থেকে পুরো এলাকা দেখা যায়, যা ফেং শুই ধারণা অনুযায়ী সেরা স্থান বলে বিবেচিত। ফেং শুই একটা ধারণা সেখানকার। তো এসব কবরের দাম মালয়েশিয়ায় গড় জমির দাম থেকেও বেশি হতে পারে, যা এগুলোকে ধনী ও প্রভাবশালী পরিবারের জন্য এক ধরনের মর্যাদার প্রতীক বানায়। সংক্ষেপে, পার্কের ভিআইপি কবরগুলো শুধু সমাধি স্থল নয়, বরং বিলাসিতা, মর্যাদা এবং প্রভাবের প্রদর্শনীর মতো সাজানো থাকে, যা সাধারণ মানুষের কবর থেকে বহুগুণ আলাদা। এখানে কবর দেওয়ার পদ্ধতিটা অন্য অনেক জায়গার থেকে আলাদা। প্রথমে নির্ধারিত প্লটের মাটি খুঁড়ে সমাধির গর্ত তৈরি করা হয়। এটা সাধারণত আয়তাকার এবং পাথর বা কংক্রিট দিয়ে ঘেরা থাকে। এরপর মৃতদেহ কাঠের বা ধাতব কফিনে রাখা হয়, যা প্রায় সময় অলংকৃত ও মজবুত হয়ে থাকে। কবরের মধ্যে নামানোর পর উপরে ঢাকনা বসিয়ে সেটি সিমেন্ট বা পাথরের স্ল্যাবে বন্ধ করে দেওয়া হয়, যাতে মাটি সরাসরি কফিনে না লাগে। তারপর চারপাশে ল্যান্ডস্কেপিং করে ঘাস, ফুল বা পাথরের নকশা বসানো হয়, যেন কবরটি একেবারে সাজানো ও স্থায়ী মনে হয়। অনেক ক্ষেত্রে এখানে সমাধির পাশে মূর্তি, খোদাই করা নাম ফলক আর ছোট বেদি রাখা হয়, যেখানে পরিবার এসে ফুল বা ধূপ জ্বালিয়ে শ্রদ্ধা জানায়। পার্কে শুধু কবর দেওয়া হয় না, এখানে মৃতদেহ দাহ করার ব্যবস্থা আছে। মালয়েশিয়ায় অনেক চীনা, বৌদ্ধ, তাও ধর্মাবলম্বী পরিবার দাহ প্রথা অনুসরণ করে, তাই এই পার্কে দাহ করার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রক্রিয়াটা এমন যে মৃতদেহ কাঠের বা বিশেষ কফিনে রাখা হয়। কফিনটা উচ্চ তাপমাত্রায় দাহ করা হয়। ছাই সংগ্রহ করে একটি অলংকৃত কলসে রাখা হয়। এই কলস কোলম্বেরিয়ামের দেয়ালে রাখা হয়, যেখানে পরিবার এসে ফুল, ধূপ ও শ্রদ্ধা নিবেদন করে। ফয়সাল মুন্সি ভাই একবার পার্কের একটি অংশে গিয়েছিলেন। সেখানে এক বিখ্যাত শিল্পীর কবর ছিল। দূর থেকে জায়গাটা আলাদা মনে হচ্ছিল। সাধারণ কবরের পাশে শুধু ফুল থাকলেও এখানে ছিল এক অদ্ভুত প্রদর্শনী। কবরের চারপাশ সিমেন্ট দিয়ে সাজানো, আর সেই সিমেন্টের ভাস্কর্যে তৈরি করা হয়েছিল নানান বাদ্যযন্ত্র, গিটার, ড্রাম, মাইক্রোফোন, সব যেন মৃত শিল্পীর জীবনের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এর চেয়েও বেশি অবাক করেছিল তাকে কবরের পাশে রাখা জিনিসগুলো। কেউ রেখে গেছে ফল আর প্যাকেটজাত খাবার, কেউ ঠান্ডা পানীয়ের বোতল, আবার কেউ একেবারে প্লাস্টিকের ব্যাগে ভরে গরম খাবার এনে সাজিয়ে দিয়েছে। আরো অদ্ভুত ব্যাপার ছিল, কেউ সেখানে রেখে গেছে পুরনো কাঠের আসবাবপত্র, চেয়ার, এমনকি ছোট একটি টেবিল পর্যন্ত। তারপর চোখে পড়লো কিছু মোবাইল রিচার্জ কার্ড আর কয়েকটি পুরনো মোবাইল ফোন, যেন মৃত শিল্পী
যদি হঠাৎ করে কারোর সাথে বা কাউকে যোগাযোগ করতে চান বা কারোর সাথে যোগাযোগ করতে চান, সব যেন প্রস্তুত থাকে। মজার ব্যাপার হচ্ছে মোবাইল রিচার্জ কার্ডগুলো ওনারা পরবর্তীতে সেখান থেকে এনে মোবাইলে রিচার্জ করে বাড়িতে কথা বলতেন। তো সেখানেও আসলে পুলিশের রেইড যেটা যে অভিযান, এই ঝামেলাটা ছিল। সত্যি বলতে ওনারা যারা অবৈধভাবে বিদেশে গিয়েছেন বা থেকেছেন তাদের জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় ছিল এটা। মালিক ওনাদেরকে যেদিন সতর্ক করে দিত যে আজকে পুলিশ অভিযান চালাতে পারে, বাসায় থাকিস না, সেই রাত্রে ওনারা এই কবরস্থানের ভেতরে এসে শুয়ে থাকতেন। আর উনি সেখানে যাওয়ার পূর্বেও আরো যারা অবৈধভাবে ওখানে ছিলেন তারাও একই রকম ভাবে এই কবরস্থানে এসে শুয়ে থাকতেন। ওনারা একসাথে 5 জন আসতেন। কবরস্থানে আসার পর রাতের বেলা 5 জন 5টা কবরের উপরে শুয়ে পড়তেন, যেসব কবরগুলো ছাদ করা ছিল। প্রথম অবস্থায় ভয় পেলেও একটা সময় এটা ওনাদের কাছে স্বাভাবিক বিষয় হয়ে যায়। ভয় জিনিসটা দিনকে দিন যেন মন থেকে হারিয়ে গিয়েছিল। আর তাছাড়া কবরস্থানটি যেহেতু পার্কের ভিতরে ছিল, তাই পরবর্তী সময় অতটা আর ভয় লাগতো না। উনি যেদিন প্রথম রাতে কবরস্থানে গিয়েছিলেন সেদিন একটা ঘটনা ঘটেছিল। ওনারা কবরস্থানে মানুষ মৃত্যুর পর তার আত্মীয় স্বজনরা যে সেমিনার অনুষ্ঠান করতো, সেই অনুষ্ঠানের ডেকোরেশনের কাজ করতেন। আর কবরস্থানের কবর পরিষ্কার করার দায়িত্ব ছিল নেপালিদের, তবে তাদের সাথে ওনাদের কিছু বাঙালি ভাইরাও কাজ করতেন। একদিন সারাদিন কাজ করার পর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার পর ফোন আসলো মালিকের। সে বললো, এরে আজকে রাতে তো পুলিশ অপারেশন চালাতে পারে রে, তোরা আজকে রাতে বাসায় থাকিস না। সেদিন রাত্রে আবার বাংলাদেশের ক্রিকেট খেলা ছিল। উনি আবার ক্রিকেট খেলার খুব ভক্ত, বাংলাদেশের কোনো খেলায় মিস করেন না। যেহেতু বাসা থেকে কবরস্থানের দূরত্ব বেশি ছিল না, একদম কাছাকাছি ছিল, তাই বাসা থেকে সবাই সবার কাঁথা বালিশ নিয়ে বের হয়ে ওরা 5 জন একটা চায়ের দোকানে বসে ক্রিকেট খেলা দেখছিলেন। অনেকক্ষণ খেলা দেখার পর দেখেন যে বাংলাদেশ এই ম্যাচটা প্রায়ই হেরে যাচ্ছে। ওনাদের কাছে তখন খেলাটা বিরক্তকর লাগছিল, তাই ফয়সাল মুন্সি ভাই তাদেরকে বললেন যে তোরা আইরে, আমি পার্কে ঢুকতেছি, এখন আর খেলা দেখবো না, বিরক্ত লাগছে, ভালো লাগতেছে না। যেহেতু কবরস্থানের ভেতরেই স্বাধীন কাজ করতেন, তাই আর ভয় পেলেন না। ভয় আর কিসের? ওনার অন্যান্য বন্ধু বান্ধবরা বললো, আচ্ছা যা তুই যা, আমরা আসতেছি, খেলাটা শেষ করেই আসি, তুই যা। তখন সময় রাত 12টার বাজে বা 12টার একটু বেশি বাজে। এখানে একটা কথা বলে রাখা ভালো, পার্কের সিকিউরিটি গার্ডের সাথে ওনাদের আবার খুব ভালো সখ্যতা ছিল। যেহেতু ওনারা এখানে কাজ করতেন, তাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার সাথে। সেও জানতো যে এনারা অবৈধ, বিপদে পড়লে এখানে এসেই থাকতে হবে। এমনিতে কিন্তু পার্কের সিকিউরিটি ব্যবস্থা খুবই কড়া ছিল। আর তাছাড়া ওনাদের সেই বড় ভাই, যেই বড় ভাইয়ের মধ্যে আসছিলেন, এবং আরো কয়েকজন তো এখানে তো সবসময় আসে, থাকতো এখানে, তাই আর তেমন কিছু তাকেও বলতে হয়নি। পার্কের সিকিউরিটির সাথে কথা বলার সময় এগুলা খুব বেশি আর আলোচনা করতে হয়নি। ওনারা সরাসরি পার্কের ভেতরে সোজা কবরস্থানে ঢুকে যান। সাহস দেখিয়ে তো কবরস্থানে ঢুকে পড়েছেন, কিন্তু যখন ভেতরে ওই কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আরো ভেতরের দিকে যাচ্ছেন, তখন কিছুটা ভয় ওনাকে পেয়ে বসেছিল। এমনি সময় তো ওনার সাথে আরো 4 জন থাকে, সব মিলে 5 জন, কিন্তু এখন উনি তো একা। বেশ কিছুটা দূরে গিয়ে একটা সুন্দর ভিআইপি কবরের উপর কাঁথা বিছিয়ে শুয়ে পড়েছেন। উনি 2টি কাঁথা সাথে করে নিয়ে গিয়েছিলেন, একটা বিছিয়েছেন আর একটা শরীরের উপর দিয়েছেন। তো কাঁথা সরিয়ে দিয়ে এক পাশে কাত হয়ে শুয়ে আছেন। যেহেতু তখন ওর বন্ধুরা আসেনি, একা একা ঘুমাতে পারছিলেন না, আনইজি লাগছিল। এমন সময় হঠাৎ করে ওনার মনে হলো আশেপাশে কেউ যেন হাঁটছে। দিনের বেলা লোকজন থাকলো, রাতের বেলা কিন্তু চারপাশটি রব থাকে, তাহলে এত রাতে এখানে হাঁটবে কে? উনি কিছুটা ভয় পেলেন, কিন্তু কাঁথার ভেতর থেকে মাথা বের করলেন না। একটু পর হঠাৎ করে ওনাদের আশেপাশে বিড়ালের মেয়াও মেয়াও শব্দ শুনতে পেলেন, আর অনুভব করলেন কেউ ওনার কাঁথা ধরে পায়ের কাছ থেকে টান দিচ্ছে। তবে টানার স্টাইলটা কিন্তু মানুষের মতো মনে হচ্ছে। 1বার 2বার বেশ কয়েকবার টানাটানি করলো। উনিও বেশ ভয় পেয়ে গেলেন, মনে হচ্ছিল ওনার শরীর থেকে কাঁথাটা ছিনিয়েই নিয়ে যাবে। উনি ভয়ে ভয়ে কাঁথার ভেতর থেকে মুখটা বের করলেন এবং দেখতে পেলেন ওনার থেকে বেশ কিছুটা দূরে একটা কবরের উপর বড় সাইজের একটা কালো বিড়াল বসে আছে, আর ওই বিড়ালটা ওনার দিকেই রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। বিড়ালটার চোখ দুটো বেশ লাল বলে মনে হচ্ছিল। এটা দেখার পর উনি বেশ ভয় পেলেন, কি করবেন বুঝতে পারছিলেন না। তাই দেরি না করে কাঁথাটা হাতে নিয়ে সেখান থেকে দিলেন 1 দৌড়। দেখলেন যে ওনার সাথে সাথে বিড়ালটাও কবর থেকে নেমে অন্যদিকে দৌড়ে চলে গেল। এখন সেটা আসলেই বিড়াল নাকি অন্য কিছু, এটা তার মনে সন্দেহ রয়েছে। তবে তার কাঁথাটা যখন টান ছিল, এটা কিন্তু মানুষের টান বলে মনে হচ্ছিল। মানুষ যেভাবে খপ করে একটা জিনিস ধরে তারপর টান দেয়, হ্যাঁচকা টান, ওইরকম বলে মনে হচ্ছিল। বিড়াল তো এইভাবে টানতে পারে না। উনি দৌড়াতে দৌড়াতে সেই কবরস্থান পার হয়ে ওই দোকানে চলে আসেন। প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয়নি। যখন দোকানে আসেন দেখেন যে ওনার বন্ধুরা তখনও খেলা দেখছে, তখনও খেলা চলছে। তারা জিজ্ঞেস করে, কি হয়েছে, এভাবে দৌড়ে চলে আসলি যে? তখন উনি ওনাদেরকে সবকিছু খুলে বলেন যে কি হয়েছে। তারা শুনে বললো, আরে যেহেতু কবরস্থান, ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতেই পারে, এটা স্বাভাবিক। আর যে কবরের পাশে গিয়ে শুইছিস, এই কবরের পাশে শুইলে এরকম একটু অনুভূতি হয়। সেখানে না আসো না একটা কবরের পাশে গিয়ে তাই তো হয়।
ফয়সাল মুন্সি ভাই অবাক হয়ে দেখলেন যে এরকম একটা ভয়ের ঘটনা বলার পরও তাদের চোখে মুখে ভয়ের কোনো ছাপ দেখতে পেলেন না। মনে হচ্ছে যে এইসব বিষয় একদম ভাত মাছ হয়ে গেছে তাদের কাছে। তারা বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নিল। কিন্তু ওনার কাছে ব্যাপারটা খুব ভয়ের ছিল। উনি বললেন যে না রে, আজকে আর সেখানে যাবো না, আমি বাসায় চলে যাচ্ছি। এরপর ওনারা কেউই সেদিন আর কবরস্থানে যান নাই। খেলা শেষ হওয়ার পর চলে গিয়েছিলেন বাসায়। এখানে একটা কথা বলে রাখা ভালো যে পুলিশ অভিযান চালায়, এটা সত্য। মালিক কিন্তু ওনাদেরকে অনুমানের ভিত্তিতে জানাতেন। অভিযান চালাতে পারে বা নাও পারে, বেশিরভাগ দিনই পুলিশ আসতো না, কিন্তু মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করতো, যদি এসে পড়ে তাহলে তো জেল খেটে দেশে ফিরে যেতে হবে। এই ভয়েই ওনারা বাইরে বাইরে থাকতেন। যাই হোক, সেদিনের মতো থাকা হলো না কবরস্থানে। এরপর অনেকদিন মালিক বলেছে তখন থেকেছেন কবরস্থানে, কিন্তু বেশ কিছুদিন ওনাদের সাথে কিছুই হয়নি। এবার আসি মাস 6 পরের ঘটনা। এই 6 মাসের ভেতরে একটা সময়ে একজন শিল্পী মারা গিয়েছে এবং তাকে কবর দেওয়া হয় সেই কবরস্থানে যেখানে ওনারা প্রতিদিন কাজ করতেন। দূর থেকে দেখলেন তাকে খুব জাঁকজমকভাবে কবর দেওয়া হয়েছে। তার কবরের আশেপাশে বিভিন্ন বাদ্যযন্ত্রের ডেমো সিমেন্ট দিয়ে তৈরি করে দেওয়া হয়েছিল। ওই কবরস্থানে এদের কাজকর্ম দেখার পর নিজেকে মুসলিম হিসাবে জন্ম লাভ করার কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন সবসময়, যে এগুলা কি, কবরের পাশে এইরকম জিনিস কেন দিবে, কি ধরনের অদ্ভুত জিনিসপত্র। যাই হোক, ওই কবরটা দেওয়ার মাসখানেক পর রাতে খবর হলো যে আজকে রাত্রে ওনাদেরকে কবরস্থানে থাকতে হবে। এই খবরটা তো এলো, কবরস্থানে থাকতে হবে। আর এই খবর আসার পর যা যা করতে হবে তা তো ওনারা জানেনি। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলেন কবরস্থানে থাকার জন্য। ওরা 5 জন 5টা কবর নির্ধারণ করলেন। এক একটা ভিআইপি কবর থেকে আর একটা দূরত্ব ছিল 60 থেকে 100 ফুট। ওনারা শুধু সেই সব কবরের উপরেই শোয়ার চেষ্টা করলেন যেগুলোর উপরে ছাদ ছিল। ছাদ ছাড়া থাকাটা খুব মুশকিল হয়ে যায়। কবরস্থানের ভেতরে কাজ করতে করতে ভয় তখন ধীরে ধীরে অনেকটাই চলে গিয়েছিল। ভাবতেন ভয়টা পাবো কাকে, সারাদিন তো লাশের সাথেই থাকি। সেদিন রাতে ওনারা ঘুমিয়ে পড়েছেন। মাঝরাতে হঠাৎ করে ওনার কানে একটা শব্দ ভেসে আসে। মনে হচ্ছিল আশেপাশে উচ্চ আওয়াজে বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠান হচ্ছে, অনেক জোরে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিল। এই শব্দে তো ওনার ঘুম ভেঙে যায়। কবরস্থানটা কিন্তু কিছুটা ঢালু। ওনারা ছিলেন উপরের দিকে উঁচু একটা স্থানে, আর বাদ্যযন্ত্রের শব্দটা আসছিল নিচের দিক থেকে। তো উনি সজাগ হয়ে কিছুক্ষণ মনোযোগ দিয়ে সেই বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন। এরপর দৌড়ে গিয়ে ওনার এক বন্ধুকে ঘুম থেকে ডেকে তুললেন। আঙ্গুল দিয়ে ইশারা করে যেদিক থেকে শব্দ আসছে তার বন্ধুকে বললেন যে, এই বন্ধু, তুই কি ওখান থেকে বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছিস? সে বলল, হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। কিন্তু সে বলল সে অন্য আর একটা সাইড থেকে শুনতে পাচ্ছে। আশ্চর্যজনক ভাবে উনি যেদিক থেকে, অর্থাৎ ফয়সাল মুন্সি ভাই যেদিক থেকে শুনছিলেন, তার বন্ধু শুনছিল তার ঠিক বিপরীত দিক থেকে। এরপর ওনারা একে একে সবাইকে ডেকে তুললেন এবং বললেন যে, চল তো খুঁজে দেখি এই শব্দটা কোত্থেকে আসছে। খুঁজতে খুঁজতে ওনারা একটা সময় দেখতে পেলেন কয়েক মাস আগে যে শিল্পীকে কবর দেওয়া হয়েছিল সেই কবরের পাশেই সিমেন্ট দিয়ে যে বাদ্যযন্ত্রের মূর্তিগুলো বানানো ছিল সেখান থেকে এই শব্দগুলো আসছে। ওনারা তখন ওই কবরটা থেকে বেশ কিছুটা দূরে ছিলেন। দেখলেন সেই জায়গাটা আলোকিত হয়ে গেছে। মনে হচ্ছিল সেই সিমেন্টের বাদ্যযন্ত্রগুলো বাস্তব বাদ্যযন্ত্রে রূপান্তরিত হয়ে গেছে। সেখানে অনেক নারী পুরুষ ছিল, কেউ গান গাইছে, কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কেউ আবার ড্রিঙ্কস করছে, কেউ নাচছে। মনে হচ্ছে একদম বাস্তব কনসার্ট চলছে। ওরা খুব ভয় পেয়ে গিয়েছিলেন। ওরা 5 জন ছিলেন বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই সমস্ত অদ্ভুত কাজকর্ম দূর থেকে দেখছিলেন। প্রায় ঘন্টা 2 চলল এই দৃশ্য। যখন ফজরের সময় হয়ে এলো ঠিক তখনই হঠাৎ করে সবকিছু হাওয়ায় মিলিয়ে গেল, অন্ধকার, আর কিছুই নাই। এই সিমেন্টের বাদ্যযন্ত্রগুলো আবার আগের মতো শক্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওনারা হতভম্ব হয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। সবাই মারাত্মক ভয় পেয়েছিলেন, যা ভাষায় প্রকাশ করবার মতো নয়। ওনার বন্ধুরা বলেছিল এরকম দৃশ্য আগে কখনোই এই জায়গায় ওনারা দেখেন নাই। চারপাশ ধীরে ধীরে রাতের অন্ধকার থেকে বের হয়ে আলোকিত হয়ে আসছিল। এরপর ওনারা বাসায় চলে আসলেন। পরের দিন কবরস্থানের পাশে ডেকোরেশনের কাজ করার সময় ওনারা আবার সেই কবরের পাশে গেলেন। দেখে যে সবকিছু স্বাভাবিক, কিন্তু কিছুই হয়নি। এরপর আরো এক রাতে ওনাদেরকে সেখানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল ওনাদের মালিকের পক্ষ থেকে। মনে হয়ে গিয়েছিল ওই সেই রাত্রের ভৌতিক অভিজ্ঞতার কথা। একজনের চোখের দিকে আরেকজন বারবার তাকাচ্ছিলেন। সবার চোখে একটাই ভয় কাজ করছিল। তারপরও ওনারা তো পরিস্থিতির শিকার, যেতে তো হবেই। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে সেদিন রাত্রেও ওনারা যখন সেখানে গিয়ে কবরের উপর বিছানা করে শুয়েছিলেন, ওরা সবাই ভয় পাচ্ছিলেন। একটা অজানা আতঙ্ক বারবার তাদের ঘুম কেড়ে নিচ্ছিল। একটু পর পর একজন আরেকজনকে ডাক দিচ্ছেন, এই কিরে, ঘুমিয়ে গেছিস নাকি? তার একজন বলে না। তখন আবার একজন বলে, তুই কি ঘুমাইলি নাকি? না। এইভাবে কিন্তু 5 জনই আসলে জেগেছিলেন। এইভাবে একটা সময় ওনারা ডাকাডাকি বন্ধ করে ঘুমিয়ে গেলেন। মাঝ রাতে হঠাৎ করে কানে ভেসে এলো আগের বারে সেই বাদ্যযন্ত্রের সেই উচ্চ আওয়াজ। ভয়ে আতঙ্কে ঘুম থেকে চোখ মেলে ওনারা ওঠেন। বন্ধুদেরকে যে ডাক দিবেন সেই সাহসী হচ্ছিল না। এমন সময় দেখলেন ওনার বন্ধুরা উঠে গেছে সেই শব্দে।
তারপর ভয় না পেয়ে সবাই একত্র হন। কৌতূহলবশত গতবারের ন্যায় এবারও ওনারা সবাই মিলে দেখার জন্য গেলেন সেই কবরের দিকে। যখন সেই কবরের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছেন তখন দেখতে পেলেন ঠিক আগের মতোই সেই কবরের পাশে বাদ্যযন্ত্রগুলো বাজাচ্ছে নারী পুরুষও মিলে পার্টি করছেন, নাচতেছে, গান গাচ্ছে। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওনারা যে তাদের থেকে অনেক দূরে বেশি এরকম না, তারা কিন্তু ইচ্ছা করলে ওনাদেরকে দেখতে পারতো, কিন্তু কেন যেন তারা ওইদিকে খেয়াল না করে নিজেদের কাজে মনোযোগী হচ্ছে। ওনাদের দিকে একবারও তাকাচ্ছিল না। ওরা চোখে মুখে ভয় নিয়ে সেই অনুষ্ঠান দেখছিলেন। সময় যে কখন চলে যাচ্ছিল বুঝতেই পারেনি। হঠাৎ কানে ভেসে আসলো দূর থেকে ফজরের আজান। সাথে সাথে আগের বারের মতো সবকিছু হাওয়ায় মিলিয়ে গেল। 2 দিন এমন হওয়ার পর ওনারা ব্যাপারটা নিয়ে চিন্তা করেছিলেন যে এমনটা কেন হচ্ছে। ফজর আজানের পর দেরি না করে ওনারা বাসায় চলে যান। ওনাদের কাজের স্থানে ওনাদের সাথে একজন ইন্দোনেশিয়ান লোক কাজ করত। সে প্রায় রসিকতা করে বলতো, আমি কিন্তু জাদু জানি, জিন ডাকতে পারি, তোমরা কি দেখবে? ওনারা তার কথায় সবসময় মজা করে হাসি তামাশা করতেন, মজা করে উড়িয়ে দিতেন আর বলতেন, আরে ভাই এটা কি সম্ভব নাকি? আপনি তো আমাদের মতো সাধারণ মানুষ, কোনো হুজুর বা কোনো রাকি বা এইসব বিষয়ে পারদর্শী কোনো ব্যক্তি বলে তো মনে হয় না, আপনি কিভাবে জিন দেখাবেন? সে বলতো, আমি কিছু আধ্যাত্মিক বিষয় শিখেছি, তোমরা যদি দেখতে চাও তাহলে রাতে দেখাতে পারি। ওনারা বলেন, ঠিক আছে, আপনি একদিন আমাদেরকে দেখান তো দেখি আপনার কথা সত্যি কিনা। কিছুদিন পর এক রাত্রে সে এই ফয়সাল মুন্সি ভাইদের বাসায় এলো এবং বলল, আজ রাতে তোমাদেরকে জিন দেখাবো। সে ওনাদেরকে বাসা থেকে বাইরে একটা খোলা জায়গায় নিয়ে গেল। তারপর সে কিছু পড়তে লাগলো। হঠাৎ কিছুক্ষণ পর ওনারা দেখতে পেলেন একটা ছায়ামূর্তি ওনাদের চারপাশে দৌড়াচ্ছে। সে সেই মূর্তিটার দিকে লক্ষ্য করে ডাকাডাকি করছিল, কিন্তু সে কিছুতেই সেটাকে কাছে আনতে পারছিল না। দূর থেকে কয়েকবার যেন নাচলো, দৌড়ালো, তারপর কোথায় যেন মিলিয়ে গেল। এরপর ইন্দোনেশিয়ান ওই ভাই বলল, আমি এটাকে ডাকতে পারি, কিন্তু কিভাবে আমার কাছে আনবো সেটা জানি না। এই ব্যাপারটা দেখে ওনাদের কাছে খুব অদ্ভুত লেগেছিল। এরপর ওনারা তাকে বললেন, আমরাও 2 দিন কবরস্থানে জিন দেখেছি, আপনি কি একটাতে আমাদের সাথে যাবেন? একথা শোনার পর সে খুবই অবাক হয়। সব বিষয় শোনে, জিনেদের কনসার্ট আর কিছু নাকি, কেউ হয় নাকি, দেখতে তো হয়। উনি বললেন যে হ্যাঁ, অবশ্যই দেখতে যাব। এই ইন্দোনেশিয়ান ভাই আবার বৈধভাবেই মালয়েশিয়াতে থাকতেন, ফলে তাকে কখনো কবরস্থানে রাত কাটাতে হয়নি। যাই হোক, সে বলল পরবর্তীতে যখন রেডের কথা শুনবে, যে পুলিশ রেড দেবে, তোমরা যখন যাবা আমাকে সাথে নিয়ে যাও, আমি নিজের চোখে দেখব। অল্প কয়েকদিনের মাথায় আবারও কবরস্থানে রাত কাটানোর নির্দেশনা আসে মালিকের পক্ষ থেকে, যে পুলিশ রেড দিতে পারে। তো সেদিন ওনারা ঠিক করেছেন ওই ইন্দোনেশিয়ান ভাইকে সাথে নিয়ে যাবেন ওনারা, যেহেতু সে দেখতে চায়। তাকে ফোন করে মজার সুরে বললেন, ভাই আজকে আবার সেই কনসার্টের জায়গায় যাচ্ছি, আপনি আমাদের সাথে চলেন। তো সেও রাজি হয়ে যায় সঙ্গে সঙ্গে। কিছুক্ষণের মধ্যে সে ওনাদের বাসায় চলে আসে। ওরা সবাই একসাথে রাতের খাবার খেয়ে বের হয়ে পড়েন সেই বিশাল চাইনিজ কবরস্থানের দিকে। বাসা থেকে বের হয়ে প্রথমে সেই দোকানে যান, সবাই মিলে কিছুক্ষণ গল্প করেন, চা খান। এরপর ঢুকে পড়েন পার্কে। পার্কের ভিতরে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়েছেন। এরপর কবরস্থানে সবাই চলে যান। আগের মতোই সবাই আলাদা আলাদা ভিআইপি কবরের উপরে বিছানা করে শুয়ে পড়েন। মাঝরাতে ঠিক আগের মতোই হঠাৎ করে আবার সেই বাদ্যযন্ত্রের শব্দ শোনা গেল। উচ্চ কণ্ঠে বাদ্যযন্ত্রের শব্দ শুনে ওনারা সবাই একে একে জেগে উঠলেন। সবাই মিলে সেই দিকে রওনা দিলেন। তারপর ইন্দোনেশিয়ান ভাই সহ দূর থেকে দাঁড়িয়ে সেই অদ্ভুত কনসার্ট দেখতে লাগলেন। সেই কনসার্টে যারা উপস্থিত ছিল সবার চেহারা দেখে মনে হচ্ছে এরা চাইনিজ। লোকেরা গান গাইছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কেউ ড্রিঙ্কস করছে, কেউ নাচছে। আলোয় আলোকিত এক ভৌতিক উৎসব। এই আলোর উৎসতে কোথা থেকে আসছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, তবে আলোকিত হয়ে আছে। ইন্দোনেশিয়ার ভাইটি এই দৃশ্য দেখে ভয় না পেয়ে সেদিকে যাবার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। ওনারা অবশ্য ইন্দোনেশিয়ান ভাইটিকে বললেন, ভাই ওদের কাছে একদম যাবেন না, আপনি একটু সাবধানে থাকেন। কিন্তু ওই ইন্দোনেশিয়ান ভাই সবার নিষেধ অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে গেলেন। তিনি যে একটা জিন ডাকতে পারতেন সেটা ভেবে নিজেকে অনেক বড় কবিরাজ টাইপের কিছু ভাবতেন এবং গর্ব করতেন। ওরা দূর থেকে দেখতে লাগলেন যে এই ভাই করেটা কি। যখন ওই ভাইটি ওই কনসার্টের একদম কাছে পৌঁছে গেলেন, ঠিক তখনই যে লোকগুলো পার্টি করছিল সবাই একসাথে, সেই লোকগুলো সবাই একসাথে ওই ভাইয়ের দিকে তাকালো, বাদ্যযন্ত্রের শব্দ থামিয়ে দিল। যারা ড্রিঙ্কস করছিল তারাও ড্রিঙ্কস করা বন্ধ করে দিয়ে অবাক দৃষ্টিতে সবাই একভাবে ওই ভাইয়ের দিকে তাকিয়ে রইল। এরপর সবাই সবার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হঠাৎ করে এখানে তাদের কাছে মানুষ দেখতে পেয়ে হতভম্ব হয়ে গেল। বিষয়টা মনে হচ্ছে এমন। এবার সবকিছু এক মুহূর্তের মধ্যেই হাওয়ায় মিলিয়ে গেল। আলো, বাদ্যযন্ত্র, লোকজন কিছুই নাই, সব আগের মতো ভোজবাজির মতো মিলিয়ে গেল। যা দেখছিল তখন পড়ে রয়েছে নীরব কবরস্থান আর সিমেন্ট দিয়ে তৈরি বিভিন্ন বাদ্যযন্ত্রের স্ট্যাচু। সেই ইন্দোনেশিয়ান ভাই কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ওনাদের কাছে আবার ফিরে এলেন। তো ওনারা তাকে জিজ্ঞেস করেন, ভাই সামনে গিয়ে কি অদ্ভুত দেখলেন বলেন তো। তিনি বললেন, এখানে অনেক জিন থাকে, তারা প্রতিদিন রাতে আনন্দ ফুর্তি করে, যেমনটা তোমরা দেখেছ।
তারা তোমাদের উপস্থিতি জানে, কিন্তু যেহেতু তোমরা তাদেরকে কখনো ডিস্টার্ব করো না, তাই তারাও আজ পর্যন্ত তোমাদেরকে কোনো ক্ষতি করেনি। আজকে আমি তাদের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম, এতে করে তারা খুবই বিরক্ত হচ্ছিল এবং অবাক হয়েছিল যে আমার সাহস দেখে, যার ফলে এখান থেকে তারা ভ্যানিশ হয়ে চলে গিয়েছিল। আর ওই ইন্দোনেশিয়ান ভাই ওনাদেরকে এটাও বলে দেন যে তোমরা একটু সাবধানে থেকো, ভবিষ্যতে কখনো ভুলেও তাদেরকে বিরক্ত করো না, তাহলে কিন্তু তারা তোমাদের ক্ষতি করতে পারে। তিনি আরো বলেন যদি সম্ভব হয় তোমরা যেন তাদের এই নির্দিষ্ট জায়গা থেকে একটু দূরে সরে থাকা যায় সেই চেষ্টাটাই করো। ওনার এই কথা শুনে এই 5 জন, ফয়সাল মুন্সি সহ আরো 4 জন, ওরা তো খুব চিন্তিত হয়ে পড়েন। এমনটা যদি চলতে থাকে আর ওরা যদি এখানে থাকেন, কবে না বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায়। এরপর আবার ওনারা নিজেদের সেই ভিআইপি কবরস্থানের উপর যে বিছানা পেতেছিলেন সেখানে ফেরত যান, রাতটা ওখানেই থাকেন। ওই রাতে আর কোনো কিছু হয়নি, কোনো শব্দ ওনারা আর পান নাই। এরপরে আরো যে কয়েকদিন সেই স্থানে ছিলেন, মাঝে মধ্যে সেই কবরস্থান থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ কিন্তু আসতো, তবে এরপর সেগুলো দেখার জন্য আর এগিয়ে যান নাই। ওনারা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন এই আওয়াজ শুনে, আর ওনারাও চান নাই যে ওদেরকে বিরক্ত করতে। বিরক্ত হলে ক্ষতি তো হতেই পারে নিজেদের। ওই পার্কের ভিতরে যারা যাতায়াত করতো তাদের সাথে কবরস্থান রিলেটেড এসব ঘটনা কিন্তু এনারা কখনো শেয়ার করেন নাই, কেননা এসব বিষয়গুলো যদি আরো জানাজানি হয়ে যেত, উল্টো এনাদেরই ক্ষতি হতো। কারণ এখানে তো থাকার নিয়ম নাই, এই লোকগুলো রাতের বেলা কোত্থেকে এখানে আসে। তখন ওই যারা শুনেছে ঘটনা তারাই পুলিশকে জানিয়ে দিত রাতের বেলা এখানে লোকজন থাকে, তখন পুলিশ আবার রাতের বেলা কবরস্থানের ভিতরে রেড দিয়ে তাদেরকে ধরে ফেলতে পারতো। এরপর কেটে যায় আরো প্রায় 1.5 বছর, সবকিছু ভালোই চলছিল, এগুলোর সাথে একরকম অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, ভয় আর পেতেন না। তখন একদিন হয় কি, এই ফয়সাল মুন্সি ভাই আর ওনার এক সহকর্মী অপ্রত্যাশিতভাবে পুলিশের রেইডে ধরা পড়ে যান। এরপর মাসখানেক জেল খেটে বাংলাদেশে ফেরত আসেন। যারা অবৈধ পন্থায় মালয়েশিয়ায় গিয়েছেন তাদেরকে যে কতটা কষ্ট করতে হয় এটা আসলে বাইরের লোকজন ভাবতেও পারে না, এমনটাই জানিয়েছেন ফয়সাল মুন্সি ভাই। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেইলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন, তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।